নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা এক রোমহর্ষক রহস্য কাহিনী, ভোজ রাজার গুপ্তধন। গল্প পাঠে আমি সুদীপ্ত। মার্চ মাসের শেষাশেষি রবিবারের এক সকাল, কর্নেলের জাদুঘর সদৃশ্য ড্রয়িং রুমে ঢুকে দেখি এক ভদ্রলোকের সঙ্গে কর্নেল গভীর আলোচনায় মগ্ন। আমি সোফার এক কোণে গিয়ে বসতেই ভদ্রলোক আমার দিকে তাকালেন। কর্নেল বললেন, আলাপ করি দি, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক জয়ন্ত চৌধুরী। আর জয়ন্ত, ইনি কেন্দ্রীয় সরকারের প্রত্ন দপ্তরের অবসরপ্রাপ্ত আধিকারিক মিস্টার শ্রী ভার্গব। শ্রী ভার্গব আমাকে নমস্কার করে বললেন, আপনার সঙ্গে আলাপ করে খুশি হলাম। কর্নেল একটু হেসে বললেন, আলাপ করার আগেই খুশি হওয়া ঠিক নয় মিস্টার শ্রী ভার্গব, বিশেষ করে জয়ন্ত একজন সাংবাদিক। শ্রী ভার্গব বললেন, অনেককে দেখে মনে হয় কতদিনের চেনা। জয়ন্তবাবুকে দেখে আমার কেন যেন চেনা মনে হলো। যাই হোক, আমরা যা নিয়ে আলোচনা করছিলাম তাতে জয়ন্তবাবুর উপস্থিতি বরং ভালোই। আমি বললাম, আপনাদের আলোচনার বিষয় নিশ্চয়ই কোনো প্রত্নতাত্ত্বিক ব্যাপার নিয়ে। শ্রী ভার্গব বললেন, আপনি সাংবাদিক, কাজেই আপনার অনুমান ঠিক। আমি গত বছর অবসর নেওয়ার আগে মধ্যপ্রদেশের রামপুরে বেড়াতে গিয়েছিলাম। সেখানে গিয়েই জানতে পারি ভোজরাজার ঢিপি নামে একটা জায়গা আছে। নদীর ধারে বিশাল একটা টিলার মতো জায়গা। সেখানে পুরনো প্রাসাদের ধ্বংসস্তূপে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর মনে হলো এটা কোনো রাজবাড়িরই ধ্বংসাবশেষ। কিন্তু এতদিন সেই ধ্বংসস্তূপে প্রত্ন বিভাগের চোখ পড়েনি কেন? পরে রামপুরে কয়েকজন বৃদ্ধের কথা শুনে অবাক হয়েছিলাম। ভোজরাজার ঢিপিতে নাকি এক ভয়ঙ্কর যক্ষ পাহারা দেয়, তাই সন্ধ্যা দিকে এখানে কেউ পা বাড়াতে সাহস পায় না। তারা আরো বলল, সরকারের লোকেরা সেই ব্রিটিশ আমল থেকে অনেকবার এখানে খোঁড়াখুড়ি করতে গেছে, কিন্তু প্রতিদিনই ভোরবেলায় দেখা গেছে ভোজরাজার যক্ষ প্রহরী কাউকে আছাড় মেরে হত্যা করেছে। তাদের দলা পাকানো লাশ দেখে বোঝা গেছে কোনো মহা শক্তিমান প্রাণী ছাড়া এভাবে মানুষকে আছড়ে মারা অসম্ভব। জিজ্ঞেস করলুম, এটা লোকেদের কুসংস্কার হতেই পারে, কিন্তু আপনি কি মধ্যপ্রদেশ সরকারের প্রত্ন দপ্তরে এ ব্যাপারে খোঁজখবর নেননি? শ্রী ভার্গব বললেন, নিয়েছিলুম। আর এটাই বড় অদ্ভুত ব্যাপার, সেখানকার প্রত্ন দপ্তরের কর্তার কাছে যা জেনেছিলুম তার সঙ্গে রামপুরের ওই বৃদ্ধদের কথার কোনো অমিল ছিল না। অথচ তিনি একজন সুশিক্ষিত প্রত্নবিদ। তার নাম মহেশ্বর সিংহ। তিনি আমাকে ব্রিটিশ আমলের ফাইল থেকে ভোজরাজার ঢিপিতে উৎখননের রিপোর্ট জেরক্স করে দিয়েছিলেন। স্বাধীনতার পরে মাত্র একবারই উৎখননের চেষ্টা হয়েছিল, কিন্তু পরপর 3 দিন 3টে লোকের মৃত্যুর পর কাজ বন্ধ করে দেওয়া হয়। মিস্টার সিংহ আমাকে সেই উৎখনন সংক্রান্ত রিপোর্টও জেরক্স করে দিয়েছিলেন। খুব অবাক হয়ে ওর কথা শুনছিলুম। বললুম, সেই রিপোর্ট দুটোর জেরক্স কপি আশা করি আপনি কর্নেলকে দিয়েছেন? শ্রী ভার্গব বললেন, হ্যাঁ, 2 মাস আগে দিল্লিতে কর্নেল সাহেবের সঙ্গে আমার আলাপ হয়েছিল। তখনই তাকে ওই অদ্ভুত অথচ ভয়ঙ্কর ঘটনার কথা বলেছিলুম। তারপর গত সপ্তাহে রামপুর থেকে আমার পরিচিত এক ভদ্রলোকের চিঠি পেলুম। সম্প্রতি রামপুরে নাকি গুজব রটেছে ভোজরাজার ঢিপির প্রহরী মাঝে মাঝে রাত বিরেতে রামপুরেও দেখা দিচ্ছে। অবশ্য কোনো খুন খারাপির খবর চিঠিতে নেই, কিন্তু ভদ্রলোক পুলিশকে বলেও এই রহস্যের ব্যাপারে কোনো সূত্র খুঁজে পাননি। তবে পুলিশ রাত্রে রামপুরের টহলদারির ব্যবস্থা করেছে। এতক্ষণ লক্ষ্য করছিলুম কর্নেল কফি খেতে খেতে একগোছা টাইপ করা কাগজ পড়ছিলেন। সম্ভবত ওগুলো মিস্টার শ্রী ভার্গবের সেই রিপোর্ট। আমি বললুম, তাহলে আপনি কি কর্নেলকে ভোজরাজার ঢিপিতে নিয়ে যাবার জন্য অনুরোধ নিয়ে এসেছেন? শ্রী ভার্গব একটু হেসে বললেন, ঠিক ধরেছেন, সঙ্গে আপনার মতো একজন সাংবাদিক থাকলে তো ভালোই হয়। কর্নেল কাগজের শীট থেকে মুখ তুলে বললেন, রিপোর্টগুলো তো সরকারি, তাছাড়া যারা লিখেছেন তারা অভিজ্ঞ প্রত্নবিদ, কাজে এই রিপোর্টকে মিথ্যা বলা যুক্তি নেই। মিস্টার শ্রী ভার্গব, আমার মনে হচ্ছে
আর কিছু না হোক, অন্তত হত্যাকারী যক্ষের ব্যাপারটা সত্যি রহস্যময়। এই যক্ষ কি কোনো প্রাগৈতিহাসিক প্রাণী, নাকি ওই সব হত্যাকাণ্ডের পেছনে কোনো নির্দিষ্ট কারণ ছিল? এটা আমাদের জানা দরকার। মিস্টার শ্রীভার্গব উঠে দাঁড়ালেন। তারপর তার ব্রিফকেসটা হাতে তুলে নিয়ে বললেন, আমি হোটেল এশিয়াতে আরো 2 দিন থেকে অপেক্ষা করতে রাজি। আপনি ফোন করলেই বেরিয়ে পড়ব। কর্নেল দেওয়াল ক্যালেন্ডারের দিকে তাকিয়ে নিয়ে বললেন, আজ রবিবার। আমরা যদি রাত 11:05 বোম্বে ট্রেনটা ধরি, কাল সন্ধ্যার পরই নাগপুরে পৌঁছে যাব। তারপর ওখান থেকে রামপুরে পৌঁছতে 1 ঘন্টা লাগবে, তাই না? মিস্টার শ্রীভার্গব বললেন, আমি তাহলে এখনই গিয়ে নাগপুরে আমার বন্ধু রাজকুমার সিংহকে টেলিফোন করে জানিয়ে দিচ্ছি। রামপুরে বরং আমরা ট্যুরিস্ট বাংলোয় থাকব। রাজকুমার ব্যবস্থাটা করতে পারবেন। ভদ্রলোক চলে যাওয়ার পর হাসতে হাসতে বললুম, কর্নেল, কোথায় কোন দুর্গম জায়গায় ভোজরাজার ঢিপিতে হানা দিয়ে বিপদে পড়ব না তো? কর্নেল কাগজগুলো গুছিয়ে টেবিলের ড্রয়ারে রেখে দিলেন। তারপর বললেন, রিপোর্টে যা দেখলুম, সেই বজ্জাত যক্ষ যাদের মেরেছে তারা সবাই নিতান্ত মাটি কোপানো মজুর। এটাই আশ্চর্যজনক কথা। সার্ভে টিমে ভদ্রলোকেরাও থাকেন। যক্ষ কিন্তু তাদের গায়ে হাত তোলেনি, শুধু কাউকে কাউকে চকিতে দেখা দিয়েই অদৃশ্য হয়ে গেছে। তার চেহারার যে বর্ণনা পাওয়া গেল, তাতে মনে হয় সে যেন একটা দত্তি দানব। বললুম, আমার কিন্তু অন্য কারণে অবাক লাগছে। ইংরেজরা সারা পৃথিবীতে বড্ড সাংঘাতিক কাণ্ড করে বেরিয়েছে, কিন্তু ভারতে এরকম একটা ব্যাপারে তারা পিছিয়ে গিয়েছিল কেন? কর্নেল বললেন, 1932 খ্রিস্টাব্দে যে দলটি প্রথম ওখানে উৎখননে গিয়েছিল, তাদের নেতা ছিলেন আমার মতো সামরিক অফিসার, কর্নেল ম্যাকডোনাল্ড। তার মন্তব্যটা পড়লে বোঝা যায় কেন সরকারের পক্ষ থেকে ওখানে আর অভিযান করা হয়নি। ওখানকার 3 জন শ্রমিক মারা গেলে এলাকায় খুব উত্তেজনা সৃষ্টি হয়েছিল। ওই 3 জন মজুরি ছিল আদিবাসী, তাই আদিবাসীরা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল। বললুম, সঙ্গে হালদার মশাইকে নিলে ব্যাপারটা খুব জমে যেত। কর্নেল ঠোঁটে আঙুল রেখে বললেন, উনি অনেক আগে এসেছেন। ষষ্ঠীর সঙ্গে উনি বাজারে গেছেন। ষষ্ঠীকে খাঁটি ইলিশ চিনিয়ে দেবেন। হাসতে হাসতে বললুম, আপনার স্ত্রী ভার্গব সাহেব আসবার আগেই তাহলে হালদার মশাইয়ের আবির্ভাব ঘটেছিল? কর্নেল বললেন, হ্যাঁ, কাজেই বুঝতে পারছো উনি ব্যাপারটা এখনও জানেন না। বেশ, উনি ফিরে এলে জানিয়ে দেবেন। দুপুরবেলা আজ যা বুঝছি আপনার বাড়িতে ইলিশ মাছের বড় আয়োজন হবে। ট্রেন তো সেই রাত 11টায়। আমি আর হালদার মশাই বাড়ি ফিরে রেডি হয়ে চলে আসব। কর্নেল ইজি চেয়ারে বসে চুরুট ধরালেন। তারপরই ডোরবেল বেজে উঠল। কর্নেলের অ্যাপার্টমেন্টের সদর দরজা বাইরে থেকে খুলতে হলে চাবি লাগে, কিন্তু ভিতর থেকে চাবি ছাড়াই খোলা যায়। কর্নেল বললেন, দেখছো, ষষ্ঠী হালদার মশাইয়ের তারায় সঙ্গে চাবি নিয়ে যেতে ভুলে গেছে। জয়ন্ত, তুমি একটু কষ্ট করে উঠে গিয়ে দরজাটা খুলে দাও। বলুন, কষ্ট মানে? হালদার মশাই নিশ্চয়ই সুস্বাদু ইলিশ সঙ্গে নিয়ে আসছেন, কাজেই তাকে অভ্যর্থনা করেই নিয়ে আসছি। ড্রয়িং রুমের পর একটা ছোট্ট ঘর, তারপর সদর দরজা। দরজা খুলতেই গোয়েন্দা প্রবরকে কে হালদার সহাস্যে বললেন, এই যে জয়ন্তবাবু, ষষ্ঠীকে খাঁটি ইলিশ চেনাইতে লইয়া গাইছিলাম। 1 কিলো ওজনের পদ্মার ইলিশ। বলে তিনি ষষ্ঠীর থলে থেকে ইলিশটা বের করলেন। ষষ্ঠী পাশের করিডর দিয়ে কিচেনে চলে গেল। হালদার মশাই ইলিশের লেজ ধরে ড্রয়িং রুমে ঢুকে ঘোষণা করলেন, কর্নেল মশাই, খাঁটি পদ্মার ইলিশ। কর্নেল শুধু বললেন, বাহ। আমি বললুম, এটা যে পদ্মার ইলিশ তা আপনি কেমন করে জানলেন? তাছাড়াও ওপার বাংলা থেকে এদেশে মাছ আমদানিতে সম্প্রতি খুব কড়াকড়ি করা হয়েছে। হালদার মশাই বললেন, মশাই, 34 বৎসর পুলিশে চাকরি কইরাছি। সরকারে বাধা নিষেধ যতই থাকুক, চোরাপথে মাল চলাচল ঠেকায় কিনা। একবার বর্ডার এরিয়ার একটা থানার চার্জে ছিলাম। খবর পাইলাম
কর্নেল তার কথার উপরে বললেন, হালদার মশাই, পদ্মার ইলিশটা কিচেনে না গেলে ষষ্ঠী আপনার জন্য স্পেশাল কফি আনবে না। তাছাড়া আপনার ওই ইলিশের চেয়ে সাংঘাতিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। হালদার মশাই বললেন, কি কইলেন? কর্নেল বললেন, ভোজরাজার ঢিপিতে ভয়ঙ্কর এক যক্ষ পাহারা দিচ্ছে। কর্নেলের কথা শেষ হবার আগেই ষষ্ঠীচরণ বুদ্ধি করে হালদার মশাইয়ের জন্য 1 কাপ স্পেশাল কফি আনল। তারপর ইলিশটা একরকম জোর করে কেড়ে নিয়েই প্রস্থান করল। হালদার মশাই বললেন, 1 মিনিট, হাত ধুইয়া আসি, তারপর যক্ষের কথা শুনব। তিনি ডাইনিং সংলগ্ন বাথরুমে গিয়ে হাত ধুয়ে এলেন। তারপর সোফায় বসে কফিতে চুমুক দিয়ে বললেন, কর্নেল মশাই, কি কইতাছিলেন যান? কর্নেল বললেন, জয়ন্ত, তুমি হালদার মশাইকে মধ্যপ্রদেশের জঙ্গলে ভোজরাজার ঢিপির প্রহরী সেই ভয়ঙ্কর যক্ষের কাহিনী শুনিয়ে দাও। হালদার মশাই ফুঁ দিয়ে দিয়ে কফি পান শুরু করলেন, আর আমি তাকে একটু রং চড়িয়েই ঘটনাটা শোনালুম। তারপর লক্ষ্য করলুম গোয়েন্দা প্রবরের সরু গোফের ডগা তিরতির করে কাঁপছে, চোখ দুটো গুলি গুলি হয়ে গেছে। আমার কথা শেষ হলে তিনি উত্তেজিতভাবে চাপা স্বরে বললেন, রামপুর কইলেন না? কাইল সকাল 10টায় গণেশ অ্যাভিনিউতে আমার প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির অফিসে মধ্যপ্রদেশের রামপুর থেইকা এক বাঙালি ভদ্রলোক আইছিলেন। এইটার নেমকাট। তাকে কেউ উড়ো চিঠিতে ভয় দেখাইতেছে, সিলমোহর ফেরত না দিলে ভোজরাজার চক্ষু তারে আসার মাইরা শেষ কইরা ফেলব বলে তিনি বুক পকেট থেকে কার্ডটা বের করে কর্নেলের হাতে দিলেন। আমি বললুম, কি আশ্চর্য, আপনি তাহলে এই কেস নিয়েই কর্নেলের সঙ্গে কথা বলতে এসেছিলেন? হালদার মশাই বললেন, তারপর অ্যাক্টিভ নস্যি নিলেন। কর্নেলের সাথে কোথাও ট্রেনে যেতে কোনো ঝামেলায় পড়তে হয় না এমন নয়। লক্ষ্য করেছি আমাদের প্রতিপক্ষ এই ধরনের অভিযানে যাওয়ার সময় কিছু না কিছু ঝামেলা পাকানোর চেষ্টা করে, তাই আমাদের সতর্ক থাকতে হয়। কিন্তু কর্নেলের মতো স্বনামধন্য মানুষকে রেল দপ্তর আরামে যাত্রার ব্যবস্থা করে দেন। একটা কূপে আমরা 4 জন জায়গা পেয়েছিলাম, ফার্স্ট ক্লাস কূপ, তাছাড়া এয়ার কন্ডিশনড। একদিকে নিচের বাঙ্কে কর্নেল এবং উপরের বাঙ্কে আমি, উল্টো দিকে নিচের বাঙ্কে মিস্টার শ্রীভার্গব এবং উপরের বাঙ্কে হালদার মশাই। সারা পথ একটা আকস্মিক যোগাযোগের কথা ভাবছিল। রামপুরের জনৈক বাঙালি ভদ্রলোক ব্রতিন মজুমদার কিছুদিন থেকে ক্রমাগত উড়ো চিঠি পাচ্ছেন। কেউ তার কাছে একটা প্রাচীন সিলমোহর দাবি করছে। এদিকে একই সময় মিস্টার শ্রীভার্গব এসে কর্নেলকে সেই রামপুরের কাছে ভোজরাজার ঢিপি নামে একটা ধ্বংসাবশেষের লোমহর্ষক কাহিনী শুনিয়ে সেখানে নিয়ে চলেছেন। আপাত দৃষ্টি এটা আকস্মিক মনে হচ্ছে, কিন্তু মিস্টার শ্রীভার্গব কর্নেলের কাছে ব্রতিনবাবুর ঘটনা শোনার পর যেন আরও উত্তেজিত হয়ে উঠেছেন। আমার কেন যেন মনে হচ্ছিল মিস্টার শ্রীভার্গব এই সিলমোহরের কথাটা জানেন, কিন্তু আড়ালে কর্নেলকে এ কথা বলে কোনো সাড়া পায়নি। কর্নেল একেবারে নির্বিকার। সারা রাত এবং সারাদিন দীর্ঘ ট্রেন জার্নির পর আমরা নাগপুরে পৌঁছেছিলাম সন্ধ্যে 7:30টায়। স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিলেন মিস্টার শ্রীভার্গবের বন্ধু রাজকুমার সিংহ। হালদার মশাই তার মক্কেলকে রামপুরে গিয়েই খবর দেবেন যে তিনি এসে গেছেন, তাই তিনি ব্রতিনবাবুকে টেলিফোন করেননি। রাজকুমার সিংহের চেহারা দেখে বোঝা যাচ্ছিল তিনি বয়সে প্রৌঢ় হলেও শরীর বেশ বলিষ্ঠ, তার পাইপ খাওয়ার অভ্যেস আছে। স্টেশনে একটা ক্যাফেতে কফি এবং কিছু স্ন্যাক্স খেয়ে নিয়ে মিস্টার সিংহকে অনুসরণ করেছিলাম। তার গাড়িটা আগের দিনের স্টেশন বাগানের মতো লম্বা চওড়া। লক্ষ্য করলুম গাড়ির ড্রাইভারের আসনে একজন শক্ত সমর্থ গড়নের গুফো লোক বসেছিল। সে গাড়ি থেকে বেরিয়ে সেলাম দিল। মিস্টার সিংহ বললেন, গণেশলাল, তুমি বরং পিছনের সিটে যাও, আমি এবার গাড়ি ড্রাইভ করব। তারপর তিনি কর্নেলের দিকে ঘুরে একটু হেসে বললেন, শ্রীভার্গব না বললেও খ্যাতনামা প্রকৃতি বিজ্ঞানী এবং রহস্যভেদী কর্নেল নীলাদ্রি সরকারের পরিচয় আমি অন্য সূত্রে পেয়ে গেছি।
তাই আপনাকে আমার পাশে বসিয়ে ধন্য হতে চাই। মিস্টার শ্রীভার্গব হাসতে হাসতে বললেন, আপনার সূত্র নিশ্চয়ই পুলিশ সুপার মোহন পারেখ। মিস্টার সিংহ গাড়িতে ঢুকতে ঢুকতে বাপাসের দরজা খুলে দিয়ে বললেন, আপনি ঠিক ধরেছেন। মিস্টার শ্রীভার্গব একটু অবাক হয়ে বললেন, তার সঙ্গে আমার কথা হয়েছিল। কারণ যে কাজটা করার প্ল্যান আমরা করেছি তাতে পুলিশের সাহায্য খুব দরকার। তবে আমি শুধু মিস্টার পারেখকে বলেছিলাম, আমাদের অভিযান যদি সত্যিই সম্ভব হয় তাহলে আমি একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসারকে সঙ্গী করব। তিনি কলকাতায় থাকেন এবং একজন নামকরা অ্যাডভেঞ্চারার। কর্নেল গাড়িতে ঢুকে বললেন, মোহন পারেখ আমার পরিচিত। কবছর আগে সে জব্বলপুরে ছিল, তখন একটা কেসে তার সাহায্য পেয়েছিলাম। গাড়িটা বেশ আরামদায়ক। ড্রাইভার পিছনের সিটে যখন বসলো তখনই লক্ষ্য করলুম তার হাতে একটা দোনলা বন্দুক। হালদার মশাই ভ্রু কুচকে বন্দুকটা দেখার পর আমার কানের কাছে চাপা স্বরে বললেন, ওই বন্দুক দিয়া কি হইব? মিস্টার শ্রীভার্গব বাংলা বোঝেন। একটু গম্ভীর হয়ে বললেন, রামপুর এখান থেকে প্রায় 30 কিলোমিটার পথ, কিন্তু পথ যত সুন্দর হোক প্রায় দুপাশে অনেক বজ্জাত লোক উৎপেতে থাকে। আপনি যে রাজ্যে এসেছেন সেখানকার ডাকাতদের কীর্তির কথা প্রায়ই কাগজে বেরোয়। হালদার মশাই এবার চুপ করে গেলেন। নাগপুর শহর ছাড়িয়ে আসতে প্রায় আধ ঘন্টা লেগে গেল। তারপর দুপাশে অন্ধকার, আর কখনো উতরাই কখনো চড়াই, এইরকম একটা পথ ধরে আমি প্রচণ্ড গতিতে এগিয়ে যাচ্ছিল। প্রায় 1 ঘন্টা পরে উত্তর পশ্চিম কোণে আলোর বিন্দু দেখতে পেলুম। শ্রীভার্গব বললেন, রামপুর দেখা যাচ্ছে। হালদার মশাই লক্ষ্য করার পর বললেন, আলোগুলি আকাশ থেইকা মাটিতে, আবার মাটি থেইকা আকাশে উঠছে, এমনটা কেন কন্ত মশাই? মিস্টার শ্রীভার্গব বললেন, রামপুর পাহাড়ি শহর, ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো। তাছাড়া ওখানে একটা পাহাড়ের গুহায় ভানুমতী দেবীর মন্দির আছে। ভানুমতী কিন্তু আমাদের ভারতীয় পুরাণ মতে ম্যাজিকের দেবী, তা জানেন তো? গোয়েন্দা প্রবর এবার একটু হেসে বললেন, এবার মনে পড়ছে, পাড়াগায়ে ম্যাজিকের দল আইয়া ম্যাজিক দেখাইতো আর কইতো ভানুমতির খেল। সেই ভানুমতির মন্দির এখানে। ড্রাইভার বাংলা জানে বলে মনে হলো না, কিন্তু সে ভানুমতির খেল কথাটা শুনেই সহাস্যে বলে উঠল, সাব ভানুমতি মাই কি খেল। কিছুক্ষণের মধ্যে আমরা একটা চড়াই পেরিয়ে গিয়ে উতরাইতে পৌঁছলুম। দুধারে উজ্জ্বল আলোয় ভরা ঘরবাড়ি, তারপর কিছু দূর এগিয়ে একটা চৌমাথা। মিস্টার শ্রীভার্গব বললেন, এটা বাজার এলাকা। আরও কিছুক্ষণ পরে ডাইনে বাঁয়ে উঁচু মাটির বসতি দেখিয়ে মিস্টার শ্রীভার্গব বললেন, এটা বাঙালি টোলা। একসময় এখানে অনেক বাঙালির বাস ছিল, এখন আর তত বেশি নেই। আপনার মক্কেল ব্রতিন মজুমদারের বাড়ি এখানেই হবে। এদিকটা নির্জন। মিনিট 10 পরে গাড়ি একটা মোটামুটি চওড়া নদীর ব্রিজে উঠল। ব্রিজ পেরিয়ে গিয়ে ডান দিকে চড়াইয়ে উঠে আলো ঝলমল একটা দোতলা বাড়ির গেটে পৌঁছল। মিস্টার সিংহ গাড়িতে হর্ন বাজালেন। গেট খুলে গেল। এবার লনে বিছানো নুড়ির উপর দিয়ে গাড়ি এগিয়ে গিয়ে গাড়ি বারান্দার তলায় গিয়ে থামল। মিস্টার শ্রীভার্গব বললেন, এটাই ট্যুরিস্ট বাংলো। আমরা গাড়ি থেকে নামলুম। মিস্টার সিংহকে দেখে এক ভদ্রলোক এগিয়ে এসে নমস্কার করলেন। মিস্টার সিংহ বললেন, রঘুনাথ, আমার এই গেস্টরা প্রত্যেকে খ্যাতনামা মানুষ, দেখবে যেন কোনো অসুবিধা না হয়। এরপর তিনি রঘুনাথের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। ট্যুরিস্ট বাংলোর ম্যানেজার রঘুনাথ পাটিল সবিনয়ে বললেন, আপনাদের জন্য উপরে 2টো ডাবল সুইট রাখা আছে। 4টে সিঙ্গেল সুইটের ব্যবস্থা করা গেল না, কারণ এখন রামপুরে পর্যটনের মরশুম। হ্যাঁ, একটা কথা, কিছুক্ষণ আগে থানা থেকে ফোন এসেছিল, নাম বলেননি। একজন পুলিশ অফিসার জানতে চাইছিলেন কলকাতা থেকে কর্নেল সাহেব এসেছেন কিনা। মিস্টার সিংহ বললেন, কর্নেল সাহেব নিজেই যোগাযোগ করবেন, আপনি এদের সুইটে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আমার ইচ্ছে ছিল কর্নেলের সুইটে আমিই থাকব, কিন্তু মিস্টার শ্রীভার্গব আমাকে সে সুযোগ দিলেন না। কাজেই আমি আর হালদার মশাই একটা ডাবল সুইটে জায়গা পেলুম। হালদার মশাই সুইট দেখে খুব খুশি। ব্যালকনির দরজা খুলে
তিনি একটু দাঁড়িয়েই চলে এলেন। বললেন, নিচে দূরে নদী দেখা যাইতেছে। বললুম, নদী পরে দেখবেন, আগে পোশাক বদলে নিন, বাথরুম সেরে আসুন। প্রায় 9টা বাজে। কিছুক্ষণ পরে ট্যুরিস্ট লজের উর্দি পরা একজন পরিচারক পর্দার বাইরে থেকে হিন্দিতে বললেন, পাশের সুইটে কর্নেল সাহেব আপনাকে ডাকছেন। আমরা দুজনে বেরিয়ে দরজা লক করলুম। তারপর পাশের সুইটে গিয়ে দেখি মিস্টার সিংহ, কর্নেল এবং মিস্টার শ্রীভার্গব সোফায় বসে আছেন। সেন্টার টেবিলে কফির পেয়ালা আর 2 প্লেট পকোড়া। কর্নেল সহাস্যে বললেন, হালদার মশাই, আমাদের অভিযানে মিস্টার সিংহকেও দলে পাচ্ছি, কাজেই সানন্দে কফি পান করুন। ভোজরাজার ঢিপির প্রহরী সেই ভয়ঙ্কর যক্ষকে কিভাবে জব্দ করা যায়, আপনিও তার একটা আলাদা প্ল্যান ছকে রাখুন, কারণ আপনি একজন প্রাক্তন পুলিশ অফিসার এবং ঝানু গোয়েন্দা। মিস্টার সিংহ বললেন, মিস্টার হালদার, কর্নেল সাহেবের কাছে আপনার পরিচয় পেলুম। আপনাকে উনি সঙ্গে এনে ভালোই করেছেন। শুনলুম আপনি নাকি ছদ্মবেশ ধরতে খুবই পটু, কাজেই দরকার হলে আপনাকে ছদ্মবেশ ধরতে হবে। হালদার মশাই কফিতে চুমুক দিয়ে বললেন, আচ্ছা মিস্টার সিংহ, আপনারে একটা কথা জিগাই। এখানে এক বাঙালি ভদ্রলোক থাকেন, তার নাম ব্রতিন মজুমদার। মিস্টার সিংহ যেন একটু চমকে উঠলেন। ব্রতিনবাবুকে আপনি চেনেন? হালদার মশাই কথা বলতে ঠোঁট ফাঁক করেছিলেন, কিন্তু কর্নেল দ্রুত বললেন, আমাদের হালদার মশাইয়ের দুঃসম্পর্কের আত্মীয় ব্রতিনবাবু, তাই না হালদার মশাই? গোয়েন্দা প্রবর কর্নেলের কথা শুনেই সতর্ক হয়েছেন তা বোঝা গেল। তিনি বললেন, আত্মীয় ছিল, অনেকদিন তার লগে যোগাযোগ নাই। মিস্টার সিংহ বললেন, ব্রতিন মজুমদার এখানে ইলেকট্রনিক্স গুডসের ব্যবস্থা করেন। আমার সঙ্গে অল্প স্বল্প চেনা জানা আছে, তার ফোন নাম্বারও আমি জানি। ফোনে তাকে আপনার কথা জানিয়ে দেব। খবর পেলে তিনি নিশ্চয়ই এসে আপনার সঙ্গে দেখা করবেন। কিন্তু কিছু যদি মনে না করেন, একটা কথা বলবো। হালদার মশাই বললেন, না না, মনে করার কি আছে। মিস্টার সিংহ একটু গম্ভীর মুখে বললেন, ব্রতিনবাবুর একটু বদনাম আছে। তিনি নাকি এলাকার দুর্বৃত্তদের প্রশ্রয় দেন। হালদার মশাই বললেন, কেন? ব্যবসা করতে ব্রতিনের দুর্বৃত্তদের সাহায্য লাগে নাকি? মিস্টার সিংহ বললেন, আপনার আত্মীয়, কাজেই আপনাকে অনুরোধ, এসব কথা যেন আপনি তাকে বলবেন না, বরং কর্নেল সাহেবের সাহায্যে পুলিশ সোর্স থেকে ব্রতিনবাবুর সম্পর্কে জেনে নেবেন। কফি শেষ করে চুপচাপ পাইপ ধোয়ালেন মিস্টার সিংহ। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, এবার আমি উঠছি। শ্রী ভার্গব, কোনো অসুবিধা হলে আমাকে রিং করে জানাবেন। কর্নেল সাহেব, চলি। কর্নেল ততক্ষণে চুরুট ধরিয়েছেন। তিনিও উঠে দাঁড়ালেন, বললেন, চলুন, আপনাকে আমি বিদায় জানিয়ে আসি। তারপর দুজন বেরিয়ে গেলেন। হালদার মশাই চাপা স্বরে বললেন, ব্রতিন মজুমদার আমার ক্লায়েন্ট, কিন্তু মিস্টার সিংহ যা কইলেন, আমার মনে হইতাছে ব্রতিনবাবু আমার হাত দিয়া কোনো দুষ্কর্ম করাইতে চান। কি কন মিস্টার শ্রীভার্গব? মিস্টার শ্রীভার্গব গম্ভীর মুখে বললেন, রাজকুমার সিংহের কথা অবিশ্বাস করা যায় না। আপনি বরং কর্নেল সাহেবের সঙ্গে ব্রতিনবাবুর আলাপ করিয়ে দেবেন। সেই সময় হঠাৎ আমার দৃষ্টি গেল খোলা ব্যালকনির দিকে। সেখানে এক টুকরো পাথর পড়ে আছে। পাথরের গায়ে সুতোয় জড়ানো একটা ভাঁজ করা কাগজ। তখনই উঠে গিয়ে সেটা নিয়ে এলুম। হালদার মশাই উত্তেজিতভাবে বললেন, কি কি? আমি কাগজটা খুলে দেখি, তাতে লাল ডট পেনে ইংরাজিতে লেখা আছে, ভোজরাজার দেশে এসেছ, তার মেয়ে ভানুমতির খেলা দেখতে পারে, সাবধান। তলায় একটা মরার খুলি এবং 2টো হাড় আড়াআড়ি আঁকা। মিস্টার শ্রীভার্গব আমার হাত থেকে কাগজটা ছিনিয়ে নিয়ে পড়ার পর বললেন, বাহ, আমরা ঠিক সময়ে এসে গেছি। কর্নেল ফিরে আসার পর ঘটনাটা তাকে বলেছিলাম। তিনি হালদার মশাইয়ের ক্লায়েন্ট ব্রতিন মজুমদারকে হুমকি দিয়ে লেখা চিঠিগুলোর সঙ্গে মিলিয়ে দেখে বলেছিলেন, হাতের লেখা একজনেরই, তবে এই নিয়ে মাথা ব্যথার কারণ নেই। সে রাতটা নির্বিঘ্নে কেটেছিল। ভোরে ঘুম ভেঙে দেখি হালদার মশাই নেই। একটু পরে একজন পরিচারক আমাকে বেডটি দিয়ে গিয়েছিল। তার মানে কর্নেল আমার জন্য ব্যবস্থা করে গেছেন। তখন 6টা বাজে।
দক্ষিণের দিকটা টানা বারান্দা এবং উত্তরের দিকে ব্যালকনি। ব্যালকনিতে গিয়ে দেখলুম খানিকটা দূরে নিচে গাছপালার আড়ালে একটা নদী। ভয়ে ভয়ে এদিক ওদিক দেখলুম আবার কোনো হুমকি দেওয়া চিঠি পড়ে আছে কিনা। কর্নেল যথারীতি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন। ফিরে এসে আমাকে সম্ভাষণ করলেন। মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। জিজ্ঞেস করলুম, কতদূর ঘুরে এলেন? কর্নেল বললেন, ভোজরাজার ঢিপি দেখতে গিয়েছিলাম। মিস্টার শ্রীভার্গব অবশ্য আমার সঙ্গী হননি। তিনি গেছেন মিস্টার সিংহের বাড়িতে। প্ল্যান প্রোগ্রাম ঠিক করে ফিরে আসবেন। বললুম, হালদার মশাই বোধহয় তার ক্লায়েন্টের খোঁজে গিয়েছেন। কর্নেল বললেন, হ্যাঁ, মিস্টার শ্রীভার্গবের সঙ্গে হালদার মশাই গিয়েছেন। তুমি তৈরি হয়ে নাও, আমার ঘরে কফি পাঠাতে বলে এলুম। দরজা লক করে কর্নেলের ঘরে গেলুম। তারপর উত্তরের ব্যালকনির দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়াছি দেখে কর্নেল সেই দরজাটা খুলে দিলেন। তারপর হাসি মুখে বললেন, না, আর কোনো লাল চিঠি নেই, থাকার কথাও না। আমার বাইরের লোক, যে হুমকি দিয়ে চিঠি লিখেছে সে স্থানীয় লোক। কাজেই বোঝা যাচ্ছে তার ধারণা বাইরের লোকদের জন্য একখানা হুমকি যথেষ্ট। আর কালির রং লাল মানে রক্ত। বলে কর্নেল তার পিঠে আঁকা কিডব্যাগ, মাথার টুপি আর গলা থেকে ঝোলানো বাইনোকুলার ও ক্যামেরা খুলে টেবিলে রাখলেন। তারপর বাথরুমে ঢুকলেন। একটু পরেই পরিচারক এসে ট্রেতে কফি আর স্ন্যাক্স রেখে সেলাম করল। এই লোকটিই আমাকে বেডটি দিয়ে গিয়েছিল। কর্নেল তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বিনীতভাবে বলল, আমার নাম রাজু স্যার। তুমি কোথায় থাকো? স্যার, আমি রামপুরেরই লোক। কতক্ষণ তোমার ডিউটি? সে একটু অবাক হয়ে বলল, এখানকার ডিউটির কিছু ঠিক নেই স্যার। এখন ট্যুরিস্ট লোকেদের খুব ভিড়, তাই বাড়ি যাওয়ার সময় পাই না। কর্নেল কফিতে চুমুক দিয়ে বললেন, আচ্ছা রাজু, এই এলাকায় দেখার মতো জায়গা তো অনেক আছে। শুনলুম সেগুলোর মধ্যে ভোজরাজার ঢিপি নাকি সবচেয়ে দেখার মতো জায়গা। অমনি তার মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। সে বলল, স্যার, ওখানে দিনের বেলাতেও যাওয়া ঠিক নয়। কদিন আগে দুজন ট্যুরিস্ট জোর করে ওই ঢিপির জঙ্গলে ঢুকেছিল। তারপর তারা প্রাণে বেঁচে ফিরে এসেছিল বটে, কিন্তু দুজনেই একেবারে বোবা হয়ে গিয়েছিল। হসপিটালে ভর্তি হয়ে থাকার পর তাদের মুখে কথা ফোটে। শুনেছি তারা ভোজরাজার পাহারাদার যক্ষের দেখা পেয়েছিল। কর্নেল জিজ্ঞেস করলেন, যক্ষ কি কোনো জানোয়ার? ভীত মুখে রাজু বলল, হ্যাঁ স্যার, যক্ষ কালো রঙের সাংঘাতিক দানব। সে হাজার হাজার বছর ধরে ভোজরাজার ঢিপি পাহারা দিচ্ছে। আমরা বিশ্বাস করি ভোজরাজার অনেক ধনরত্ন ওখানে লুকোনো আছে। এই বলে সে হঠাৎ ঘর থেকে বেরিয়ে গেল। বললুম, আচ্ছা কর্নেল, এমন তো হতে পারে প্রাগৈতিহাসিক যুগের নিয়ান্ডারথল কিংবা ক্রোম্যাগনাম প্রজাতির মানুষ অথবা এপম্যান বা নরবাদর এখনো বংশ পরম্পরায় ওখানে লুকিয়ে আছে। কর্নেল মুচকি হেসে বললেন, তাহলে এতদিনে তাদের ছানাপোনার সংখ্যা কত হবে চিন্তা করো। এই সময় মিস্টার শ্রীভার্গব ফিরে এলেন। তিনি আমাদের দুজনকেই মর্নিং সম্ভাষণ জানিয়ে বললেন, মিস্টার সিংহ 10টার মধ্যেই এসে পৌঁছবেন। আমরা ওর গাড়িতে চেপে ভোজরাজার ঢিপির কাছাকাছি কোথাও নামব। গাড়ি পাহারা দেবে ও ড্রাইভার, আর আমরা আপাতত জায়গাটা যতটা সম্ভব দেখা যায় দেখব। কর্নেল বললেন, আমাদের হালদার মশাইকে কোথায় রেখে এলেন? মিস্টার শ্রীভার্গব বললেন, ওকে তো বাঙালি টোলার কাছে পৌঁছে দিয়ে আমি অটো রিকশায় চলে গিয়েছিলাম। উনি এখনও ফেরেননি। কর্নেল পকেট থেকে হালদার মশাইয়ের দেওয়া ব্রতিন মজুমদারের নেম কার্ড বের করে টেলিফোনের কাছে গেলেন। তারপর অপারেটরের সাড়া পেলে একটা নম্বর বললেন। মিনিট কয়েক পর কর্নেল বললেন, আপনি কি মিস্টার মজুমদার বলছেন? ও, তাহলে মিস্টার মজুমদার বেরিয়েছেন। একটা কথা, তার সঙ্গে কলকাতার এক ভদ্রলোক দেখা করতে গিয়েছিলেন। তাহলে দুজনে বেরিয়েছেন। একটা কথা জিজ্ঞেস করি, আপনি কে বলছেন? আমি কর্নেল নীলাদ্রি সরকার, কলকাতা থেকে এসেছি। আমার সঙ্গে ওই মিস্টার কে কে হালদার নামে এক ভদ্রলোক এসেছেন। তিনি মিস্টার মজুমদারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ঠিক আছে, রাখছি। মিস্টার শ্রী ভার্গবের কথা মতো বেলা 9টাতেই ব্রেকফাস্টের ব্যবস্থা করা হলো।
কর্নেলের সুইটে সেই রাজু এবং একটি কমবয়সী ছেলে ব্রেকফাস্টের 4টে ট্রে রেখে গেল, কিন্তু তখনও হালদার মশাইয়ের পাত্তা নেই। আমরা 3জনে ব্রেকফাস্ট করলুম। তারপর কর্নেলের নির্দেশ মতো রাজু ট্রেতে কফি রেখে গেল, 4 পেয়ালা কফি। কর্নেল হালদার মশাইয়ের জন্য একটা পেয়ালার উপরে প্লেট চাপিয়ে রাখলেন। তাকে একটু গম্ভীর দেখাচ্ছিল। একটু পরে কর্নেল টেবিল থেকে বাইনোকুলার তুলে নিয়ে বারান্দায় গেলেন। বুঝলুম হালদার মশাইয়ের খোঁজেই গেলেন। মিস্টার শ্রী ভার্গব উদ্বিগ্ন মুখে বললেন, মিস্টার হালদার একজন প্রাক্তন পুলিশ অফিসার এবং প্রাইভেট ডিটেকটিভ। আমার ধারণা দৈবাৎ কোনো বিপদ আপদ হলে নিজেকে বাঁচানোর ক্ষমতা তার আছে। বেলা 10টায় টেলিফোন বাজল। মিস্টার শ্রী ভার্গব রিসিভার তুলে শুধু বললেন, ঠিক আছে, আমরা যাচ্ছি। কর্নেল ঘরে ঢুকে বললেন, মিস্টার সিংহের বাড়ি এসে গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, হালদার মশাইয়ের তো এখনও কোনো পাত্তা নেই। বললুম, কর্নেল, বরং এক কাজ করা যাক। আমরা মিস্টার সিংহের গাড়িতে চেপে আগে রথিনবাবুর বাড়িতে যাই। সেখানে গেলে কোনো খবর পাওয়ার চান্স আছে। কর্নেল বললেন, চলো, বেরোনো তো যাক। মিস্টার সিংহের সঙ্গে পরামর্শ করে তারপর যা করা দরকার করব। আমরা নিচে নেমে গেলুম। মিস্টার সিংহ গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। তার পরনে শিকারীর পোশাক। কর্নেল তাকে হালদার মশাইয়ের ঘটনা বললেন। মিস্টার সিংহ বললেন, আমি বলেছিলুম রতিন মজুমদার লোকটা সুবিধের নয়। কেনই বা তিনি ফোন করে আপনাদের জানাননি তার কলকাতার আত্মীয়কে নিয়ে তিনি কোথায় যাচ্ছেন? আমি বললুম, আমরা বরং রতিনবাবুর বাড়িতে গিয়ে ব্যাপারটা ভালো করে জেনে নিই। মিস্টার সিংহ বললেন, ঠিক আছে, আর আধ ঘন্টা দেরি হলেও কোনো অসুবিধা নেই। বাড়ি থেকে বেরোনোর সময় আমি থানার অফিসার ইনচার্জকে জানিয়ে এসেছি আমরা কোথায় যাচ্ছি। রাজকুমার সিংহ কাল রাতে সেই বড় গাড়িটা এনেছিলেন। ড্রাইভার যথারীতি দোনলা বন্দুক হাতে পিছনের দিকে বসল। আমি আর শ্রী ভার্গব মাঝখানের দুটো সিটে বসলুম। কর্নেল বসলেন সামনে। এই সময় দেখলুম মিস্টার সিংহের সিটের পাশে একটা রাইফেল রাখা আছে। ট্যুরিস্ট লজ থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে বাদিকে নদীর ব্রিজে গাড়ি উঠল। তারপর ব্রিজ পেরিয়ে বাদিকে রাস্তায় ঢুকল। কর্নেল চোখে বাইনোকুলার এঁটে বাদিকে পশ্চিমে নদী এবং টিলার গায়ে সুন্দর বাংলোগুলো হয়তো দেখছিলেন। হঠাৎ তিনি বললেন, মিস্টার সিংহ, গাড়ির মুখ ঘুরিয়ে নিন। মিস্টার সিংহ গাড়ি থামিয়ে বললেন, কি ব্যাপার? কর্নেল একটু হেসে বললেন, মিস্টার হালদারের খোঁজ পাওয়া গেছে। আমি এবং মিস্টার শ্রী ভার্গব একসঙ্গে বলে উঠলুম, কোথায় কোথায়? কর্নেল বললেন, ট্যুরিস্ট লজের উত্তরে টিলার নিচে জঙ্গলটা থেকে এইমাত্র মিস্টার হালদার বেরোলেন। আর ওই দেখুন, উনি ট্যুরিস্ট লজের পিছনের গেট দিয়ে ঢুকছেন। মিস্টার সিংহ হেসে উঠলেন, ভদ্রলোক ওখানে কি করছিলেন? আমি বলতে যাচ্ছিলুম গোয়েন্দাগিরি, কিন্তু চুপ করে থাকলুম। কর্নেল বললেন, আমরা ওকে হালদার মশাই বলি। মানুষটি একটুই খামখেয়ালি। একসময় পুলিশ বিভাগে ইন্সপেক্টর ছিলেন। মিস্টার সিংহ গাড়ি ঘুরিয়ে নদীর ব্রিজ পেরিয়ে গিয়ে বললেন, আমি এখানেই গাড়ি রাখছি, আপনারা কেউ গিয়ে মিস্টার হালদারকে নিয়ে আসুন। কর্নেল বললেন, ওর ব্রেকফাস্ট আর কফি আমার সুইটে রাখা আছে, আমি বরং গিয়ে ওকে খাইয়ে আসি, বেশি দেরি হবে না। কর্নেল গাড়ি থেকে নেমে গেলেন। তারপর হাঁটতে হাঁটতে ট্যুরিস্ট লজের দিকে এগিয়ে গেলেন। মিস্টার সিংহ পাইপে তামাক ভরে লাইটার ঝেলে টানতে থাকলেন। মিস্টার শ্রী ভার্গব তার দিকে মুখে এগিয়ে নিয়ে গিয়ে চাপা স্বরে বললেন, সঙ্গে ম্যাপটা এনেছেন তো? মিস্টার সিংহ গলার ভিতরে বললেন, হ্যাঁ। জিজ্ঞেস করলুম, কিসের ম্যাপ? মিস্টার শ্রী ভার্গব বললেন, মিস্টার সিংহের পরিবার একসময় এই এলাকার জমিদার ছিলেন। সিন্দুক খুঁজে উনি পুরনো আমলের রেকর্ড এবং ম্যাপ খুঁজে পেয়েছেন। ওতে ভোজরাজার ঢিপির একটা এরিয়া ম্যাপ আঁকা আছে। কতগুলো স্পটও নির্দেশ করা আছে, কিন্তু রেকর্ডে স্পটগুলোর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। সম্ভবত সেগুলো রেকর্ডে যে পাতায় ছিল সেই পাতাটা হারিয়ে গেছে। মিস্টার সিংহ কথাটা শুনতে পেয়ে বললেন, হারিয়ে যাওয়া মানে চুরি যাওয়া। আমার দৃঢ় বিশ্বাস ওটা আমার বাবার আমলের কোনো কর্মচারী চুরি করেছে। জয়ন্তবাবু, আপনি তো সাংবাদিক, আজকাল অনেক খবর বেরোয়, কিন্তু গুপ্তধন উদ্ধারের খবর চোখে পড়ে না। বললুম,
গুপ্তধন আর কোথাও থাকলে তো খবর বেরোবে। পৃথিবীর সব গুপ্তধন ক্রমে মানুষ উদ্ধার করে ফেলেছে। মিস্টার সিংহ সহস্যে বললেন, গুপ্তধন আর থাক বা নাই থাক, মানুষের মনে লোভটা আছে। এই যে ভোজ রাজার ঢিপি নিয়ে এত সব জল্পনা কল্পনা এবং দুর্ঘটনা, তা সত্ত্বেও দেখুন না, আমরা যেন ভোজ রাজার গুপ্তধনের লোভেই রীতিমতো একটা অভিযান তৈরি করেছি। এই সময় কর্নেল আর হালদার মশাই এসে পৌঁছালেন। হালদার মশাই বললেন, আমার এই স্বভাব, যেখানেই যাই 4-5টা দেইখা লই কোনো গণ্ডগোল আছে কিনা। তাকে জায়গা দিতে আমাকে সরতে হলো। উনি জানলার ধারে বসে চাপা স্বরে শুধু বললেন, একখান জব্বর ক্লু পাইছি। মিস্টার সিংহ গাড়িতে স্টার্ট দিলেন। ভাঙাচোরা সংকীর্ণ পিচ রাস্তায় গাড়ি পশ্চিমে এগোলো। হালদার মশাই বাংলোর পিছন দিকে জঙ্গলের মধ্যে কেন ঢুকেছিলেন তা আমার কাছে স্পষ্ট। কর্নেলের সুইটের ঢিলে পাতা চিঠিটা কে কেমনভাবে ছুঁড়ে ফেলেছিল তিনি সেটাই তদন্ত করে দেখতে চেয়েছিলেন। এবার এবড়ো খেবড়ো সংকীর্ণ রাস্তার একপাশে জঙ্গল, অন্য পাশে রুক্ষ অসমতল প্রান্তর আর পাহাড়ের গায়ে বসতি চোখে পড়ছিল। তারপর রাস্তাটা চড়াইয়া উঠল। সামনে বাঁদিকে একটা জঙ্গলে ভরা টিলার মতো জায়গার নিচে মিস্টার সিংহ গাড়ি থামালেন। এখান থেকে রাস্তার ডান দিকে ঘুরে উতরাইয়ে নেমে গেছে। মিস্টার সিংহ বললেন, গাড়িটা আমি এখানেই রাখছি। গণেশলাল, তুমি গাড়ির ভেতর বসে না থেকে এই গাছের নিচে বসে থাকবে। তোমার বন্দুকে কার্তুজ ভরা আছে তো? গণেশলাল বললেন, হ্যাঁ স্যার। চারদিকে সতর্ক দৃষ্টি রাখবে, তবে সাবধান, খামোকা কোনো লোকের সঙ্গে ঝগড়া করো না। কেউ যদি জিজ্ঞেস করে তুমি বলবে আমি সদল বলে বাঘ মারতে জঙ্গলে ঢুকেছি। গণেশলাল একটা ঝাঁকড়া গাছের নিচে পাথরে বসল। আমরা বাদিকে ঢালু ঘাসে ঢাকা একটা জমি পেরিয়ে নিচে এলুম। হালদার মশাই বললেন, আপনি বরং শিকারের কথা কইলেন। এখন তো বাঘ শিকার আইনত নিষিদ্ধ। মিস্টার সিংহ হাসতে হাসতে বললেন, এখানে এই প্রাগৈতিহাসিক জঙ্গলে সভ্য মানুষের আইন অর্থহীন হয়ে যায়। আদিবাসীরা এখনও জন্তু জানোয়ার শিকার করেই পেট ভরায়। একটা ছোট্ট নালা দেখতে পেলুম, তাতে ঝিরঝির করে স্বচ্ছ জলের একটুখানি ধারা বয়ে যাচ্ছিল। তার বুকে বড় বড় পাথর পড়ে আছে। আমরা একে একে সেই পাথরে পা দিয়ে নালাটা পেরিয়ে গেলুম। তারপর দেখলুম ঘাসে ঢাকা একটা জায়গা, শেষে টিলার মতো উঁচু ধ্বংসস্তূপ। মিস্টার সিংহ বললেন, আমাদের একটু দূরে গিয়ে দক্ষিণ দিক থেকে উঠতে হবে। হালদার মশাই চঞ্চল হয়ে বললেন, ওটাই কি ভোজরাজার ঢিপি? মিস্টার শ্রী ভার্গব গম্ভীর মুখে বললেন, হ্যাঁ, কিন্তু এখন থেকে আমাদের খুব সাবধানে এগোতে হবে। কর্নেল বাইনোকুলারে খুঁটিয়ে টিলার মতো উঁচু এবং বিস্তীর্ণ ধ্বংসস্তূপটা দেখে নিয়ে পা বাড়লেন। তারপর বললেন, আচ্ছা মিস্টার সিংহ, এই ধ্বংসস্তূপের অবস্থা দেখছি একটা জঙ্গলে ঢাকা টিলার মতো। এমন একটা জায়গায় তো জন্তু জানোয়ারও থাকা অসম্ভব। মিস্টার সিংহ বললেন, হ্যাঁ, একসময় এখানে হিংস্র জন্তু জানোয়ারের ডেরা ছিল, কিন্তু ভোজরাজার ঢিপি বলে কথা। যক্ষের ভয়ে আদিবাসীরাও এখানে পা বাড়াতো না, এখনও পা বাড়ায় না। তাছাড়া বিষাক্ত সাপেরও ভয় আছে। আমি নিজে একবার সাহস করে এসে বিশাল একটা অজগর সাপ দেখেছিলাম। লোকে অবশ্য এগুলোকে ময়াল সাপ বলে, কাজে আমাদের খুব সতর্ক থাকা দরকার। কর্নেল সকৌতুকে বললেন, জন্তু জানোয়ার বা বিষাক্ত সরীসৃপ, ভোজরাজার গুপ্তধনের প্রহরী যক্ষের চেয়েও মারাত্মক। মিস্টার সিংহ সহস্যে বললেন, আপনি ঠিকই বলেছেন। ততক্ষণে আমরা ধ্বংসস্তূপের ধার দিয়ে দূরে উল্টো দিকে চলে এসেছি। এদিকটা অনেকটা পরিষ্কার, শুধু নানা আকারের পাথরের স্তূপ পড়ে আছে। লক্ষ্য করলুম পাথরগুলি কোনোটি নিটোল গোলাকার এবং কোনোটি মসৃণভাবে কাটা চতুষ্কোণ। প্রত্যেকটি পাথরেই নকশা খোদাই করা আছে। এটা যে সত্যিই রাজপ্রাসাদ ছিল তাতে কোনো ভুল নেই। যেখানে দাঁড়িয়ে মিস্টার সিংহ তার কাঁধের ব্যাগ থেকে একটি কাগজ বের করে নিলেন। কাগজটা কর্নেল এবং মিস্টার শ্রী ভার্গবকে দেখিয়ে তিনি বললেন, এটা দেখতেই পাচ্ছেন একটা নকশা। এই যে কালো কালো চিহ্নগুলো এতে আঁকা আছে সেগুলোর কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। প্রত্ন দপ্তরের অফিসারদেরও এটা দেখিয়েছিলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার, তাদের কাছেও অবিকল এইরকম নকশা আর রেকর্ড ছিল। তার মানে ব্রিটিশ আমল থেকেই দিল্লির আর্কাইভে ভোজরাজার প্রাসাদের এই ধ্বংসাবশেষ
সম্পর্কে অনেক রেকর্ড রাখা আছে। মিস্টার শ্রীভার্গব বললেন, তারা কোথায় উৎখনন শুরু করেছিলেন সেখানে যাওয়া যাক। জায়গাটা আমি দেখে গেছি। এবার আমরা ধ্বংসস্তূপের সমান্তরালে পূর্ব দিকে এগিয়ে গেলুম। তারপর চোখে পড়ল অনেকটা জায়গা খুঁড়ে 3 দিকে মাটি আর পাথর ফেলা হয়েছে। সেখানে জল জমে একটা মাঝারি পুকুরের মতো অবস্থা। মিস্টার সিংহ বললেন, পুকুরের দক্ষিণের সমতল মাঠটা দেখছেন, ওখানেই ছিল প্রত্নতাত্ত্বিক দলটির তাঁবু। এখানে খাবার জলের অভাব নেই। আমরা যে নালাটা দেখে এলুম সেটা পশ্চিমের ওই পাহাড়টার একটা ছোট্ট জলপ্রপাত থেকে শুরু হয়েছে। কর্নেল কিন্তু সবসময়ই বাইনোকুলারে চোখ রেখে ধ্বংসস্তূপ এবং অন্যান্য দিক খুঁটিয়ে দেখছিলেন। এবার বললেন, এই খাতটার ওপারে গেলে ধ্বংসস্তূপের উপরে ওঠার পথ পাওয়া যাবে। মিস্টার সিংহ বললেন, হ্যাঁ, ওদিকটা অনেকটা পরিষ্কার। প্রত্নতাত্ত্বিকদের দলটি দক্ষিণ দিকের বড় বড় গাছপালা কেটে ফেলেছিলেন। ঝোপগুলো অবশ্য আবার গজিয়েছে, কিন্তু উপরে উঠতে অসুবিধা হবে না। এবার কর্নেলকে আমরা অনুসরণ করলুম। নকশা কাটা মসৃণ পাথরের টুকরোগুলিতে সাবধানে পা রেখে আমরা উপরে উঠে গেলুম। কিন্তু ঢিপির উপরে এবার ঘন জঙ্গল আর ঝোপঝাড়। হঠাৎ হালদার মশাই বলে উঠলেন, চিড়িয়াখানায় ঢুকলাম মনে হইতেছে। পাখিগুলান এত চিল্লায় কেন? কর্নেল মুচকি হেসে বললেন, এখন বসন্তকাল, তবে শুধু পাখি নয়, আমাদের দেখতে পেয়ে হনুমানের দল খাপ্পা হয়ে চেঁচাচ্ছে। ওই শুনুন। এতক্ষণে আমারও কানে এলো হনুমানের ডাক। আসলে প্রচণ্ড বাতাসে গাছপালার সনসন শব্দ আলাদা কোনো শব্দ শুনতে বাধা দিচ্ছিল। কর্নেল হঠাৎ বললেন, 1 মিনিট, আমি আসছি। বলে তিনি ঝোপঝাড়ের ভিতর দিয়ে গুঁড়ি মেরে অদৃশ্য হলেন। মিস্টার সিংহ তাকে বাধা দেওয়ার জন্য ডাকলেন, কর্নেল সাহেব, এভাবে একা যাবেন না। কিন্তু কর্নেলের কানে তা ঢুকেছে বলে মনে হলো না। এদিকে হালদার মশাই বাঁদিকে ঘুরে কি দেখছিলেন। হঠাৎ তিনিও কোনো কথা না বলে উল্টো দিকে জঙ্গলের ভেতর উধাও হয়ে গেলেন। মিস্টার সিংহ বললেন, কিছু ঘটলে আমাকে যেন তার জন্য দায়ী করবেন না জয়ন্তবাবু। বললুম, মিস্টার সিংহ, দুজনেই খামখেয়ালি মানুষ। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম এবার লক্ষ্য করলুম টিলার উপরটা প্রায় সমতল। কোথাও কোথাও এক আধটা পাথর মাথা উঁচিয়ে আছে বটে, কিন্তু সবখানেই মাটি জমেছে। মিস্টার শ্রীভার্গব বললেন, মিস্টার সিংহ, আপনি এখানে নকশাটা খুলে দেখুন। যদি অনুমান করে কালো চিহ্নগুলোর মধ্যে দূরত্ব হিসেব করা যায়, বাদিকের শেষ চিহ্নটা খুঁজে বের করতে পারলে স্কেল অনুসারে অন্যান্য চিহ্নগুলোরও অবস্থান অনুমান করা যাবে। একটা ঝাঁকড়া গাছের নিচে পাথরে বসে মিস্টার সিংহ নকশাটা খুললেন। মিস্টার শ্রীভার্গব হাঁটু মুড়ে তার সামনে বসে সেটা দেখতে থাকলেন। আমি কর্নেলের জন্য উদ্বিগ্ন হইনি, কিন্তু হালদার মশাইয়ের জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম। গোয়েন্দা প্রবর হঠাৎ কি এমন দেখলেন যে অমনভাবে উধাও হয়ে গেলেন। একটু পরে দেখি মিস্টার সিংহ তার ব্যাগ থেকে স্কেল বের করে কালো চিহ্নগুলোর দূরত্ব মাপছেন। এদিকে শ্রী বাস একটা কালো নোট বইয়ে অঙ্ক কষছেন। ব্যাপারটা দেখে এবং মাঝে মাঝে এদের দুজনের টুকরো কথা শুনে এতক্ষণে বুঝতে পারলুম ওরা দুজনেই প্রথম নয়, অনেকদিন আগে থেকেই নকশার ওই কালো চিহ্নগুলির রহস্য উদ্ধারের চেষ্টা করে আসছেন। আমার অস্বস্তি বেড়ে যাচ্ছিল। প্রায় মিনিট 20 পরে ডান দিক থেকে কর্নেলকে আসতে দেখলুম। কাছে এসে তিনি সহাস্যে বললেন, এক বিরল প্রজাতির অর্কিডের ফটো তুললাম, তার সঙ্গে উপরই লাভ দুটি বিশেষ প্রজাতির প্রজাপতির ছবি। হালদার মশাই কোথায় গেলেন? বলুম, হঠাৎ বাঁদিকে জঙ্গলের ভিতর তিনি উধাও হয়ে গেছেন, আপনি যাওয়ার একটু পরে। কর্নেলকে উদ্বিগ্ন হতে দেখলুম না। তিনি মিস্টার সিংহের কাছে গিয়ে বললেন, ম্যাপের কিছু হদিশ করতে পারলেন? মিস্টার সিংহ বললেন, না, আসলে এই ম্যাপ যে সময় তৈরি করা হয়েছিল তারপর নানা কারণে ভোজরাজার ঢিপির অবস্থা বদলে গেছে। কিন্তু আমার ভাবনা হচ্ছে আপনাদের সঙ্গী মিস্টার হালদার আবার হারিয়ে গেছেন। কর্নেল বললেন, উনি যেদিকে গেছেন আমি আর জয়ন্ত সেদিকে গিয়ে ওকে খুঁজে দেখি। হালদার মশাই আচ্ছাই করুন, ভোজরাজার গুপ্তধনের প্রহরী যক্ষকে দিন দুপুরে দেখতে পেয়ে তার সঙ্গে বোঝাপড়া করতে যাননি। এসো জয়ন্ত। কর্নেলকে অনুসরণ করলুম। অবশ্য আমি তাকে দেখিয়ে দিচ্ছিলুম কোন দিক দিয়ে হালদার মশাই ছুটে গেছেন। কোথাও ঝোপঝাড়, কোথাও উঁচু জঙ্গল এবং পাথরের চাঙড়, তাই দ্রুত চলতে অসুবিধা হচ্ছিল। এখানে গাছের উপর হনুমানরা
আমাদের দেখে ভেংচি কেটে ধমক দিচ্ছিল। হঠাৎ একটা শেয়াল জাতীয় প্রাণী সামনে ঝোপ থেকে বেরিয়ে উধাও হয়ে গেল। তারপর বৌদ্ধদের স্তূপের মতো একটা মসৃণ গোলাকার স্তূপ দেখতে পেলুম। স্তূপের দরজা ঘন লতা এবং ঝোপে ঢাকা, আর সেখানেই আবিষ্কার করলুম গোয়েন্দাপ্রবর ডান হাতে রিভলভার ধরে স্তূপের পাশ দিয়ে উঁকি মেরে কিছু দেখছেন। আমাদের সাড়া পেয়ে তিনি ঠোঁটে আঙুল রেখে আমাদের চুপচাপ থাকতে ইশারা করলেন। কর্নেল গুড়ি মেরে তার কাছে গেলেন। তারপর ফিসফিস করে বললেন, ওরা কারা? এবার আমি গুড়ি মেরে বসে হালদার মশাইয়ের কাঁধের ফাঁক দিয়ে দেখলুম জনাচারেক সন্ডাগন্ডা চেহারার লোক একটা গাছের তলায় বসে চাপা গলায় পরস্পর কথা বলছে। তাদের পরনে হাফ প্যান্ট এবং গায়ে গেঞ্জি। তারপর চোখে পড়ল তাদের হাতে পিস্তল বা রিভলভার জাতীয় ফায়ার আর্মস আছে। কর্নেলকে রক্ষার জন্য নাকি পুলিশ বাহিনীর এখানে আসার কথা, কিন্তু এরা পুলিশ নয় তা নিশ্চিত। একটু পরে তারা উঠে দাঁড়ালো এবং গাছপালা ঝোপঝাড়ের আড়াল দিয়ে বাদিকে এগিয়ে গেল। চমকে উঠে ফিসফিস করে বললুম, সর্বনাশ, ওরা কি মিস্টার সিংহের শত্রুপক্ষ? কর্নেল আমার কথায় কান দিলেন না। তিনি পিঠের কিট ব্যাগ থেকে জঙ্গল কাটা দেখতে ভোজালির মতো ধারালো একটা কাটারি বের করলেন। তারপর স্তূপের মুখে ঘন লতা এবং ঝোপগুলো কেটে সাফ করে ফেললেন। ভিতরে ঘন অন্ধকার। কর্নেল টর্চ বার করে জেলে ভিতরটা দেখে চুপি চুপি বললেন, এটা কোনো মন্দিরের চূড়া বলে মনে হচ্ছে, কারণ ভিতরে গভীর গহ্বর। এতদিন এটা কেন কারো চোখে পড়েনি বোঝা যায় না। হালদার মশাই বললেন, কর্নেল স্যার, এই গর্তের ভিতর সিঁড়ি লইয়া নামবার ব্যবস্থা করতে হইব। আমি বললুম, নামবার চেষ্টা যে কেউ করেনি এমন হতে পারে না। আমার ধারণা যক্ষই বলুন আর দৈত্যদানই বলুন, ভোজরাজার প্রহরীর ডেরা এই মন্দিরের তলায়। কোথাও নিশ্চয়ই সেখানে পৌঁছানোর একটা রাস্তা আছে, সেটা খুঁজে বার করা দরকার। এই সময় হঠাৎ দুবার গুলির শব্দ শোনা গেল। কর্নেল তখনই পকেট থেকে তার রিভলভার বের করলেন এবং আমিও আমার রিভলভার বের করে তাকে অনুসরণ করলুম। তারপর তিনজনে ছুটে গিয়ে দেখি মিস্টার সিংহকে সেই লোকগুলি দড়ি দিয়ে বেঁধে ফেলে রেখেছে। তার রাইফেলটা নেই। তার কাছে গিয়ে কর্নেল সাড়া দিতেই তিনি অতি কষ্টে বললেন, আত্মরক্ষার সুযোগ পায়নি। তারা মিস্টার স্টিভ ভার্গবকে হাত পা বেঁধে মুখের টেপ সেটে একটু আগে তুলে নিয়ে গেছে। কর্নেল বাঁধন খুলে তাকে মুক্ত করলেন। মিস্টার সিংহ হাঁপাতে হাঁপাতে বললেন, আমার রাইফেলটা ওরা নিয়ে পালিয়েছে। রাজকুমার সিংহ হাঁটতে পারছিলেন না। তাকে কর্নেল এবং হালদার মশাই খুব সাবধানে ঢিপি থেকে নিচে নেমে এলেন। হালদার মশাই বলে উঠলেন, ওগো দেখাই আমি ভাবছিলাম লোক ভালো না, তাছাড়া ওগো হাতে ফায়ার আর্মস, আমি একা, তাই মনে মনে প্ল্যান ঠিক করতেছিলাম। কর্নেল বললেন, আপনি খুব বেঁচে গেছেন হালদার মশাই। মিস্টার সিংহ বললেন, মিস্টার হালদার, যদি তক্ষুনি ছুটে এসে আমাকে খবরটা দিতেন। কর্নেল বললেন, থাক, যা হবার হয়ে গেছে। বিপদের সময় মানুষের মাথা ঠিক থাকে না। আপনি যে প্রাণে বেঁচে গেছেন এটাই যথেষ্ট। মিস্টার সিংহ কর্নেল আর হালদার মশাইয়ের কাঁধে হাত রেখে কষ্ট করে পা ফেলছিলেন। সেই চৌকো জল ভরা খাদের পাড় দিয়ে ঘুরে অবশেষে যখন পিচ রাস্তায় উঠলুম, দেখলুম মিস্টার সিংহের গাড়িটা নেই। তিনি বলে উঠলেন, সর্বনাশ, ওরা দেখছি গণেশলালকে মারধর করে গাড়িটাকে মিস্টার শ্রী ভার্গবকে চাপিয়ে নিয়ে গেছে। আর আমার ব্যাগটাও যে নিয়ে গেছে, এতক্ষণ মনে ছিল না। তাকে একটা গাছের নিচে পাথরে বসিয়ে কর্নেল বাইনোকুলারে রাস্তার দিকটা দেখলেন। হালদার মশাই এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছিলেন। হঠাৎ উত্তর দিকের রাস্তার ধারে পড়ে থাকা একটা পাথরের দিকে আঙুল তুলে বলে উঠলেন, কি কাণ্ড, মনে হইতেছে ড্রাইভারের লাশ। বলে তিনি আমাদের ভীষণ চমকে দিয়ে এক লাফে সেখানে গেলেন। তারপর ব্যস্তভাবে বললেন, কর্নেল স্যার, এখানে মিস্টার সিংহের ড্রাইভারের হাত দুইখান বাইধা রাখিয়া গেছে। কথাটা শোনা মাত্র আমরা তার কাছে গেলুম। মিস্টার সিংহও কষ্টে পা ফেলে উঁকি দিলেন। দেখলুম ড্রাইভার গণেশলালের হাত দুটো পিছনে টেনে ওরা দড়ি দিয়ে বেঁধে রেখে গেছে এবং পা দুটোও একইভাবে বাঁধা। আমাদের সাড়া পেয়ে গণেশলাল চিৎ হওয়ার চেষ্টা করছিল, মুখে গো গো শব্দ। কর্নেল তার হাতের দড়ি এবং হালদার মশাই পায়ের দড়ি খুলে ফেললেন। তারপর কর্নেল জলের বোতল বের করে ওকে তুলে হেলান দিয়ে বসালেন।
তারপর ও চোখে মুখে জল ছিটিয়ে দিলেন। গণেশলাল এবার সুস্থ হয়ে উঠল। তার হাউমাউ করে কেঁদে বলল, আমি একটুও জানতে পারিনি কখন পা টিপে টিপে আমার পেছন থেকে এসে ওরা আমাকে ধাক্কা দিয়ে ফেলে বন্দুক কেড়ে নিল। তারপর মিস্টার সিংহ খাপ্পা হয়ে বললেন, থাক, আর কাঁদতে হবে না, তুমি এত বোকা তা আমি জানতুম না। তারপরেই কথাটা বলেই মিস্টার সিংহ রাস্তার মাঝখান থেকে একটা ছোট্ট ট্রানজিস্টার কুড়িয়ে নিলেন। তারপর আরও খাপ্পা হয়ে বললেন, হতভাগা, তুমি কি করে ওদের টের পাবে? তোমাকে সাবধানে থাকতে বলেছি, আর তুমি কিনা ট্রানজিস্টার বাজিয়ে বাইরে বসে গান শুনছিলে। হালদার মশাই বললেন, ট্রানজিস্টার খান নাজরাইয়া ফেলছে, দেখি দেখি আমারে দেন। বলে তিনি মিস্টার সিংহের হাত থেকে ছোট্ট ট্রানজিস্টারটা নিয়ে পরীক্ষা করে দেখার পর বললেন, না, যন্ত্র ঠিক আছে, হয়তো গান বাজতেছে। মিস্টার সিংহ বললেন, কর্নেল সাহেব, তাহলে এবার কি করে ফিরে যাব? কর্নেল বললেন, আমি থানায় ফোন করে বলছিলুম যদি একটার মধ্যে ট্যুরিস্ট লজে না ফিরি তাহলে ওসি যেন পুলিশের গাড়িতে একদল সশস্ত্র পুলিশ পাঠিয়ে দেন। এখন প্রায় 12:30 বাজছে, আর আধ ঘন্টা সময় আমাদের এই গাছতলায় অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বলে রাখা দরকার, যে সময়ের কথা তখনও দেশে মোবাইল ফোন চালু হয়নি। কর্নেলের কথা শুনে হালদার মশাই বললেন, ততক্ষণে গণেশলালের সানডিস্টার বাজিয়ে গান শোনা যাক। গোয়েন্দা প্রবরের মুখে হাসি থাকলেও এমন পরিস্থিতিতে কারো মুখে হাসি থাকার কথা নয়। আমার মনের অবস্থাও তাই। খুব ভুল হয়ে গেছে। কর্নেল তখন যদি স্তূপের দরজার জঙ্গল পরিষ্কারে মন না দিয়ে আড়াল থেকে ওদের মাথার উপর দিয়ে এক রাউন্ড গুলি ছুটতেন, নিশ্চয়ই ওরা ভয় পেত। আমাদের তিনজনের হাতেই রিভলভার ছিল, অথচ কর্নেলের খেয়াল এমন একটা দুর্ঘটনা বাঁধিয়ে বসল। মিস্টার সিংহের পায়ের কাছে গণেশলাল বসেছিল। তিনি তাকে বললেন, এই বুদ্ধু, লোকগুলোকে চিনতে পেরেছিস? গণেশলাল বলল, না স্যার, তবে একজনকে চিনি চিনি মনে হচ্ছিল, তাকে যেন বাঙালিবাবুর সঙ্গে ঘুরতে দেখেছি। মিস্টার সিংহ এবার চাপা গর্জন করে বললেন, হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, এটা ব্রতিন মজুমদারের কীর্তি। মিস্টার হালদার, আপনি আমার কথায় ক্ষুব্ধ হবেন না, ব্রতিন না পারে এমন কোনো কাজ নেই। হালদার মশাই কিছু বলতে যাচ্ছিলেন। কর্নেল বললেন, আচ্ছা মিস্টার সিংহ, মিস্টার শ্রী ভার্গবকে ব্রতিনবাবুর কিডন্যাপ করার কি কারণ থাকতে পারে? মিস্টার সিংহ বললেন, শ্রী ভার্গব প্রায় রামপুরে আসেন এবং আমার বাড়িতেই থাকেন। ভোজরাজার ঢিপি সম্পর্কে তার প্রচণ্ড কৌতূহল। তথ্যের খাতিরে আপনাকে এটুকু বলতে পারি, আমার পূর্বপুরুষের যে রেকর্ড এবং নকশার কপি দেখেছেন, শ্রী ভার্গব তা নিয়ে অনেক গবেষণা করেছেন। নকশার কালো চিহ্নগুলোর অর্থ তিনি কতকটা ধরতে পেরেছেন। অবশ্য আমাকে তিনি তা খুলে বলেননি। এবার এসে শুধু বলেছিলেন, কলকাতার এক কর্নেল সাহেব খুব অভিজ্ঞ এবং এই ধরনের রহস্যের সমাধান করা তার পক্ষেই সম্ভব। কর্নেল পূর্ব দিকে বাইনোকুলারে কিছু দেখছিলেন। বাইনোকুলার নামিয়ে রেখে বললেন, পুলিশের গাড়ি আসছে, যদি ওসি গাড়িতে থাকেন তাহলে তাকে ঘটনাটা খুলে বলবেন, আর যদি তিনি না থাকেন তাহলে কেউ মুখ খুলবেন না। সঙ্গে কোনো অফিসার থাকলে আমি তাকে যা বলার বলবো। মিস্টার সিংহ রুষ্ট মুখে বললেন, ফিরে গিয়েও কি ব্যাপারটা চেপে যাব বলছেন? কর্নেল বললেন, না, বাড়ি ফিরে খেয়ে দিয়ে বিশ্রাম করার পর আপনি থানায় চলে যাবেন, কারণ মিস্টার শ্রী ভার্গবকে কারা কিডন্যাপ করে গেছে পুলিশকে কথা জানাতেই হবে, এবং আপনি নিজের মুখে সব জানাবেন। আপনি? কর্নেল এতক্ষণে একটু হাসলেন, তারপর বললেন, আমার কাজ আমি ঠিকই করব, তা নিয়ে আপনি চিন্তা করবেন না। প্রায় 15 মিনিট পরে পুলিশের একটা জিপ এবং পিছনে একটা ভ্যান চড়াইয়ে উঠে আমাদের সামনে দাঁড়িয়ে গেল। জিপ থেকে একজন অফিসার নেমে কর্নেলের দিকে তাকিয়ে নমস্কার করে বললেন, আপনাকে কখনো দেখার সৌভাগ্য হয়নি, তবে এসপি সাহেব আপনার চেহারার বিবরণ দিয়েছেন। যাই হোক, আপনারা এখন এখানে আমাদেরই প্রতীক্ষা করছিলেন বোঝা যাচ্ছে। বলে তিনি মিস্টার সিংহের দিকে ঘুরলেন। হ্যালো মিস্টার সিংহ, নমস্কার। আপনার মুখ দেখে মনে হচ্ছে কোনো সাংঘাতিক ঘটনা ঘটেছে, আর আপনার গাড়িও দেখছি না। এতদূর আপনারা নিশ্চয়ই পায়ে হেঁটে আসেননি। রাজকুমার সিংহ উঠে দাঁড়িয়ে বললেন, ওসি সাহেব, সব কথা যেতে যেতে বলবো। একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, আর আমাদের এই টিমের এক ভদ্রলোক মিস্টার শ্রী ভার্গবকে জনাচারেক সশস্ত্র লোক আচমকা হানা দিয়ে কিডন্যাপ করে আমারই গাড়ি নিয়ে পালিয়েছে। বলেন কি? আসুন আসুন।
কর্নেল সাহেব, আর আপনি আমার জিপে আসুন। কর্নেল আমার এবং হালদার মশাইয়ের সঙ্গে ওসির পরিচয় করিয়ে দিলেন। ওসি আমাদের নমস্কার করে বললেন, আমার নাম রাজেশ শর্মা, আপনারা দুজন ভ্যানের সামনে উঠে বসুন। কালো রঙের ভ্যানের সামনে একজন অফিসার এবং আর্মড কনস্টেবল ছিলেন। তারা নেমে গিয়ে পিছনে বসলেন। হালদার মশাইও আমি সামনে বসলুম, আর গণেশলাল ভ্যানের পেছনে উঠে বসল। এখানে গাড়ি ঘোরানোর অসুবিধা ছিল। একটু এগিয়ে গিয়ে উতরাইয়ে সমতল জায়গা পাওয়া গেল। সেখানে গিয়ে গাড়ি ঘুরিয়ে নিল ড্রাইভার। তারপর মিস্টার শর্মা জিপকে এই ভ্যানটা অনুসরণ করল। দুটো গাড়িরই গতি ছিল খুব দ্রুত, কিন্তু রাস্তার যে অবস্থা, নদীর সেই ব্রিজের কাছে পৌঁছতে প্রায় 25 মিনিট লেগে গেল। সেখানে সামনে জিপটা থামলো এবং আমাদের ভ্যানের ড্রাইভারও গাড়ি থামালো। জিপ থেকে কর্নেল নামলেন। তারপর আমাদের উদ্দেশ্যে বললেন, জয়ন্ত, তোমরা নেমে এসো, লাঞ্চের সময় পেরিয়ে যাচ্ছে, আমরা ট্যুরিস্ট লজে যাই। ওদিকে পিছন থেকে গণেশলাল নেমে জিপে মণি মিস্টার সিংহের কাছে গেল। দেখলুম তারপর সে জিপের পিছন দিকে উঠে গেল। ওসি মিস্টার রাজেশ শর্মা নেমে দাঁড়িয়ে বললেন, ভ্যানটা সোজা থানায় চলে যাবে। আমি জিপে মিস্টার সিংহ আর তার ড্রাইভারকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। মিস্টার সিংহকে বলেছি উনি বেলা 4টে নাগাদ থানায় গিয়ে সন্দেহজনক লোকদের নামে এফআইআর করবেন। কর্নেল বললেন, আমি টেলিফোনে আপনার সঙ্গে যোগাযোগ রাখব। পুলিশের গাড়ি চলে গেল। আমরা ট্যুরিস্ট লজের দোতলায় আমাদের সুইটে গিয়ে ঢুকলুম। হালদার মশাই কর্নেলকে বললেন, কর্নেল স্যার, আগে ব্যালকনিটা দেখবেন, আবার কোনো লাল চিঠি আসছে কিনা। কর্নেল নিজের সুইটে ঢুকে গেলেন। আমি আমাদের সুইটের দরজা খুলতেই গোয়েন্দা প্রবর উত্তরের ব্যালকনির দরজা খুললেন। তারপর ব্যালকনি থেকে ফিরে এসে বললেন, না, আর অগো চিঠি লেখার দরকার নাই, বেচারা শ্রী ভার্গব সাহেবই অগো টার্গেট ছিল। বলে তিনি কণ্ঠস্বর খুব চাপা করলেন। বুঝলেন জয়ন্তবাবু, আমার ক্লায়েন্ট ব্রতিন মজুমদার কইছিলেন তার কাছে সত্যিই একখান ব্রোঞ্জের চাকতি আছে। কত বছর একটা অচেনা লোক তার কাছে ওটা বিক্রি করছিল। আমি কর্নেল সাহেবরে সিলখান দিছি। কর্নেল স্যার কইছিলেন ওই সিলখান সাফ করতে লাগবো, ওটার মধ্যেই নাকি সব রহস্যে ক্লু পাওয়া যাবে। এই সময় কর্নেল দরজায় উঁকি মেরে বললেন, তোমরা স্নান করতে চাইলে শিগগির করে ফেলো, আমার ঘরে লাঞ্চ দিতে বলেছি। আমার স্নানের ইচ্ছা ছিল না, কিন্তু হালদার মশাই ঝটপট স্নান করে পোশাক পাল্টে বললেন, বড় ক্ষুধা পাইছে, আমি কর্নেল সাহেবের ঘরে যাইতেছি, আপনি আয়েন জয়ন্তবাবু। কিছুক্ষণ পরে সুইটের দরজা লক করে কর্নেলের ঘরে গেলুম। দেখলুম টেবিলের 3টে ট্রেতে 3জনের খাদ্য রাখা আছে। খেতে বসে হালদার মশাই বললেন, বেচারা শ্রী ভার্গবের কি অবস্থা কে জানে। কর্নেল একটু হেসে বললেন, যারা ওকে ধরে নিয়ে গেছে উনি তাদের অতিথি। আমার ধারণা উনি এতক্ষণ খেয়ে দিয়ে বিছানায় শুয়ে আছেন। হালদার মশাই চমকে উঠে বললেন, হ্যাঁ, কি কইলেন? এবার আমাকেও অবাক করে কর্নেল বললেন, হ্যাঁ, ওর জন্য আমাদের চিন্তার কারণ নেই, বরং আমাদের সুবিধাই হয়েছে। কর্নেলের কথা শুনে হতবাক হয়ে থাকার পর খাওয়ার দিকে মন দিলুম। কর্নেল একটু পরে আবার বললেন, আপনারা রেডি থাকবেন, ঠিক 3টেই আমরা এবার বেরোবো। এবার আমাদের সঙ্গী হবেন হালদার মশাইয়ের ক্লায়েন্ট ব্রতিন মজুমদার। কর্নেলের কথায় চমকে উঠেছিলুম, এমনকি হালদার মশাইও হতবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু খাওয়ার পর সত্যিই যখন উজ্জ্বল গৌরবর্ণ বলিষ্ঠ চেহারার প্রৌঢ় ভদ্রলোক কর্নেলের সুইটে আবির্ভূত হলেন এবং হালদার মশাই লাফিয়ে উঠে বললেন, আয়েন মিস্টার মজুমদার, তখন আমি ধাতস্থ হলুম। বুঝতে পারলুম আজ মিস্টার সিংহের সঙ্গে অভিযানে বেরোনোর আগে কর্নেল হালদার মশাইকে ব্রেকফাস্ট খাওয়ানোর সময় আমার অজান্তে অন্য একটা প্ল্যান তৈরি হয়ে গিয়েছিল। তারপর কর্নেলের সঙ্গে মিস্টার মজুমদার চাপা স্বরে কী সব কথা বললেন বোঝা গেল না। মিস্টার মজুমদার ঘড়ি দেখে বললেন, গাড়ি এনেছি, এখনই বেরোতে পারলে ভালো হয়। হালদার মশাই বললেন, 1 মিনিট, রেডি হইয়া লই, আয়েন জয়ন্তবাবু। আমাদের সুইটে গিয়ে পোশাক বদলাতে বদলাতে বললুম, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। হালদার মশাই বললেন, মর্নিংয়ে ব্রেকফাস্টের সময় টেলিফোনে কর্নেলের লগে আমার ক্লায়েন্টের আলাপ কইরা দিয়েছিলাম। তারপর দুজনের মধ্যে কী সব কথা হয়েছিল বুঝি নাই, শুধু একটা কথা কানে হয়েছিল, রাজকুমার সিংহের ফান্দে পা দেব না বলছেন। ইতিমধ্যে কর্নেল এসে পর্দা তুলে বললেন, একটু কষ্ট করে হাঁটতে হবে, তোমরা এসো জয়ন্ত, আমরা এগোচ্ছি।
হালদার মশাই এবং আমি দুজনেই লোডেড ফায়ার আর্মস প্যান্টের পকেটে ভরে নিয়েছিলাম। নিচের লাউঞ্জে গিয়ে দেখি কর্নেল এবং মিস্টার মজুমদার ততক্ষণে গেটের কাছে চলে গিয়েছেন। ওরা জোরে হাঁটছিলেন। ট্যুরিস্ট লজের এরিয়া পেরিয়ে সেই পিচ রাস্তায় উঠে কর্নেলের সঙ্গী হলুম। মিস্টার মজুমদার বললেন, আমার গাড়িটা একটু দূরে বাঁকের মুখে রাখা আছে, আপনারা একটু কষ্ট করে হেঁটে আসুন। আমরা পশ্চিমে ভোজরাজার ঢিপির দিকে যে রাস্তায় গিয়েছিলাম, সেই রাস্তায় বেশ কিছু দূর এগিয়ে একটা ছোট্ট বাঁক। সেই বাঁকের মুখে একটা কালো রঙের গাড়ি দেখতে পেলুম। গাড়ির কাছে একটা লোক দাঁড়িয়েছিল। মিস্টার মজুমদার তাকে বললেন, কি রামু, কেউ তোমাকে জিজ্ঞেস করেনি তো কিছু? লোকটা মাথা নেড়ে বললেন, না হুজুর, এই রাস্তায় কোনো লোক আসেনি। মিস্টার মজুমদার বললেন, এবার তুমি রামপুরে ফিরে যাও। পায়ে হেঁটে যাওয়াই ভালো, কেউ সন্দেহ করবে না। তুমি রাজকুমার সিংহের বাড়ির দিকে লক্ষ্য রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। তারপর সিংহ সাহেব বেরিয়ে গেলে যদি দেখো তার কোনো লোক ভানুমতি মন্দিরের পথে যাচ্ছে, তাকে অনুসরণ করো। ওখানে নদীর বাঁকের মুখে সিংহ সাহেবের একটা বাংলো আছে। রামু বলল, জানি হুজুর। তাহলে তো ভালোই। আশেপাশে গাছপালা জঙ্গলের অভাব নেই। তুমি আড়ালে বসে বাংলোর দিকে লক্ষ্য রাখবে। ঘন্টা 2 থাকার পর তুমি সোজা আমার বাড়িতে গিয়ে অপেক্ষা করবে। রামুকে দেখে আমার মনে হচ্ছিল মিস্টার সিংহ ব্রতিন মজুমদারের যেসব চেলা চামুন্ডার কথা আমাদের বলেছিলেন, এই লোকটি তাদেরই একজন। রামু আমাদের সেলাম করে দ্রুত চলে গেল। আমি আর হালদার মশাই গাড়িতে পেছনের সিটে বসলুম। কর্নেল বসলেন সামনে বাঁদিকে। গাড়ি ড্রাইভ করে চললেন ব্রতিন মজুমদার। লক্ষ্য করলুম কর্নেল যথারীতি বাইনোকুলারে চোখ রেখে বসে আছেন। এবার আমাদের গাড়ি চড়াই থেকে নেমে গিয়ে বাঁদিকের খানিকটা সমতল ঘাসে ঢাকা জায়গায় দাঁড়ালো। আমরা নামার পর মিস্টার মজুমদার গাড়িটা উলু ঘাসের জঙ্গলের ভেতর ঢুকিয়ে আড়াল করে রাখলেন। রাস্তা থেকে তাকালে গাড়িটা দেখা যাবে না। হালদার মশাই বললেন, আবার আমরা ভোজরাজার ঢিপির কাছে আসলাম। কর্নেল একটু হেসে বললেন, হ্যাঁ, এবার আমাদের হাতে মোক্ষম অস্ত্র। আমি বললুম, সরকারি নকশা রেকর্ডে তো মিস্টার সিংহ এবং মিস্টার শ্রী ভার্গবের কাছে ছিল। সিংহ সাহেবের ব্যাগ আর মিস্টার শ্রী ভার্গবকে তারা তুলে নিয়ে গেছে। তাহলে আপনার মোক্ষম অস্ত্রটা কি? কর্নেল বুক পকেট থেকে একটা কিছু গোলাকার ব্রোঞ্জের সিল বের করলেন। বললেন, সিলটা ঘষে পরিষ্কার করেছি, এতে কিছু সাংকেতিক চিহ্ন আছে, দেখা যাক। এবার আমরা আগের মতো দক্ষিণের দিকে গেলুম না। ঢিপির পশ্চিম দিকে এগিয়ে কর্নেল থমকে দাঁড়ালেন। তারপর বললেন, মিস্টার মজুমদার, এই যে সামনে একটা চৌকো পাথর দেখতে পাচ্ছি, এর মাথার দিকের ঘাসগুলো উপড়াতে হবে। আমার ধারণা এটাতে একটা সংকেত চিহ্ন পাওয়া যাবে। কথাটা শুনেই হালদার মশাই আশেপাশের পাথর ঝোপঝাড় ঠেলে উঠে গেলেন। তারপর ঘাসগুলো উপড়াতে শুরু করলেন। মিস্টার মজুমদার অবাক চোখে তাকিয়েছিলেন। বললেন, পাথরটা তো আমি অনেকবারই দেখে গেছি, কিন্তু কর্নেল সাহেব কি করে বুঝলেন এটার মাথাতেই সংকেত চিহ্ন আছে? কর্নেল বললেন, পাথরের নিচের দিকটা আপনি লক্ষ্য করেননি। ওই দেখুন, একটা মূর্তির মাথা খোদাই করা আছে। ক্ষয়ে গেছে বলে সহজে চোখে পড়ে না। ততক্ষণে হালদার মশাই চৌকো মসৃণ পাথরটার উপরের ঘাসগুলো পরিষ্কার করে ফেলেছেন। কর্নেল চোখে বাইনোকুলার রেখে বললেন, ওই দেখুন, উপরে একটা মূর্তির মুখ খোদাই করা আছে। এই সিলের উপর আতশ কাজ রেখে মিলিয়ে দেখলে বোঝা যাবে সিলের দুটো সংকেত চিহ্ন খোদাই করা আছে। এবার আমাদের সবাইকে হাত লাগিয়ে উপরের দিক থেকে পাথরটা তুলে গড়িয়ে ফেলতে হবে। এটা তেমন কিছু ভারী নয়। আমরা চারজনে পাথরের মাথার দিকে উঠে কোনা আঁকড়ে ধরে যথাশক্তি সেটাকে তোলার চেষ্টা করলাম। কিছুক্ষণের মধ্যেই চৌকো প্রায় 10 ফুট লম্বা 3 ফুট চওড়া পাথরটার মাথা উপড়ে গেল। কর্নেলের কথা মতো ওটা আমরা ঠেলে পাশে গড়িয়ে দিলাম। তারপর নেমে এসে দেখি একটা সুড়ঙ্গ পথ, ভিতরটা অন্ধকার হয়ে আছে। কর্নেল বললেন, উপরে যে মন্দিরের স্তূপের মতো চূড়া দেখেছি, এই পথে সেই মন্দিরের ভিতরে পৌঁছানো যায়। ভিতরে বিষাক্ত গ্যাস থাকার সম্ভাবনা নেই, কারণ উপরে এবং সম্ভবত এই পাথরের ফাটল দিয়ে বাতাস যাতায়াত করেছে। কাজেই আমরা ইচ্ছা করলে ভিতরে ঢুকতে পারি। মিস্টার মজুমদার একটু হেসে বললেন, প্রায় 2000 বছরের পুরনো এই ঢিপি, কাজেই কোনো কালে কেউ মন্দিরের বিগ্রহ বা ধনরত্ন ডাকাতি করে নিয়ে যেতেই পারে।
আমরা গিয়ে হয়তো সাংঘাতিক পাইথনের পাল্লায় পড়ব। কর্নেল পকেট থেকে তার সেই ছোট্ট শক্তিশালী টর্চ এবং অন্য হাতে রিভলভার বের করে বললেন, আপনারা অপেক্ষা করুন, আমি দেখে আসি। মিস্টার মজুমদার দ্বিধাগ্রস্ত হয়ে দাঁড়িয়ে রইলেন। কর্নেল এবং তার পিছনে হালদার মশাই সুড়ঙ্গ দিয়ে ঢুকে গেলেন। আমি একটু ইতস্তত করার পর হালদার মশাই পিছনে গিয়ে ঢুকলুম। ভিতরে ক্রমশ একটা বিশ্রী গন্ধ টের পাচ্ছিলুম। কিছুটা চলার পর যা দেখলুম তাতে ভীষণ চমকে উঠেছিলুম। পরক্ষণে হালদার মশাইয়ের হাসি শোনা গেল। তিনি বললেন, হ, এই হইল গিয়া ভোজরাজার গুপ্তধন। কিছু দেখি শুধু মরার খুলি, যান মানুষেরে ধরছে আর মুন্ডু কাইটা দেবতার পায়ে অঞ্জলি দেছে, কিন্তু ধরগুলিন গেল কই? কর্নেল চারদিকে টর্চের আলো ফেলছিলেন। দেখলুম মন্দিরের ভিতরে ভেঙে পড়া অজস্র মসৃণ নিটোল বা চৌকো পাথরের টুকরো। কোথাও কোথাও ছাদের একটু অংশ টিকে আছে, বাকি সবই ধ্বংসস্তূপে ভরা। তবে আলো না থাকায় কোনো গাছ বা ঝোপঝাড় গজায়নি। কর্নেল বললেন, আমার ধারণা এই মন্দিরের বিগ্রহ আর ধনরত্ন কোনো যুগে কারা নিয়ে পালিয়েছে। হালদার মশাই বললেন, কিন্তু সেই যক্ষ কোথায়? আমরা এখানে ঢুকছি, কিন্তু যক্ষের দেখা নেই। এই সময় বাইরে থেকে গুলির শব্দ ভেসে এলো। কর্নেল বললেন, চলো তো দেখি কি ব্যাপার। সুড়ঙ্গ পথের বাইরে এসে দেখি ব্রতিন মজুমদার হাতে আর্মস নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের দেখতে পেয়ে তিনি ব্যস্তভাবে বললেন, এইমাত্র ঢিপির উপরে একটা কালো প্রকাণ্ড মুখ, খুব ভয়ঙ্কর সেই মুখ উকি দিচ্ছিল। আমি দেখা মাত্র গুলি করেছি, বোধহয় গুলিটা লাগেনি। কর্নেল বললেন, আগে পাথরটা সুড়ঙ্গের মুখে আগের মতো আটকে দেওয়া যাক, তারপর আমরা জন্তুটাকে খুঁজে দেখব। কর্নেলের কথা মতো ওই 10 ফুট লম্বা পাথরটা চারজনে মাথায় বসিয়ে ধরে আগের মতো সুড়ঙ্গের মুখে বসিয়ে দিলুম। তারপর কর্নেল বললেন, এবার চলুন উপরে গিয়ে দেখা যাক কে উকি দিচ্ছিল। আমরা চারজনই সশস্ত্র, তাছাড়া আমাদের লিডার স্বয়ং কর্নেল নীলাদ্রি সরকার। কাজী ঝোপঝাড় পাথরের উপর দিয়ে আমরা সাবধানে ঢিপির মাথায় উঠে গেলুম। তারপর চারজনে পাশাপাশি পা ফেলে সোজা এগিয়ে গেলুম। ঢিপি প্রায় মাঝামাঝি গেছি, এমন সময় একটা ভয়ঙ্কর গর্জন শোনা গেল। কেউ বাধা দেবার আগেই হালদার মশাই তার রিভলভার থেকে এক রাউন্ড গুলি ছুঁড়ে স্বগর্জনে বললেন, যক্ষ না রক্ষ, কোন হালায় আসিস? হায় হায় দেখি। এবার আবার সেরকম গর্জন শোনা গেল। এই গর্জন বাঘ, ভাল্লুক বা সিংহের হতে পারে না। হাতিও গর্জন করে, কিন্তু এই গর্জন একেবারে অন্যরকম। এবার দেখলুম কর্নেল বাদিক ঘুরে এগিয়ে যাচ্ছেন। আমাদের সামনে অনেকটা জায়গা জুড়ে ঘন ঝোপঝাড়। আমরা কর্নেলকে অনুসরণ করলুম। তখনও গর্জনটা থামেনি। ঝোপঝাড়ের পাশ দিয়ে গিয়ে হঠাৎ চোখে পড়ল একটা গর্তের ভিতর থেকে লোমশ কালো মুখ, বড় বড় লাল চোখ এবং তীক্ষ্ণ দাঁত কি একটা অতিকায় জন্তুর মাথা। কর্নেল রিভলভার হাতে এগিয়ে যেতেই সেই ভয়ঙ্কর মুন্ডুটা তলিয়ে গেল। আমরা কাছে গিয়ে দেখলুম গর্তটা খুব বেশি চওড়া নয়, কিন্তু নিচের দিকে নেমে গেছে। কর্নেল বললেন, আবার একটু কষ্ট করতে হবে, পাশের ওই পাথরটা দিয়ে এই গর্তের মুখ বন্ধ করতে হবে। চারজনে একটা পাথর ঠেলতে ঠেলতে এনে গর্তের মুখে বসিয়ে দিলুম। তারপর কর্নেল বললেন, প্রাণীটা যক্ষই হোক আর যেই হোক, ওটার বেরিয়ে যাওয়ার জন্য কোথাও একটা সরঙ্গের মুখ আছে। কর্নেলের কথা শেষ হতে না হতেই পূর্ব দিকে আবার সেই অমানসিক গর্জন শোনা গেল। কর্নেল হন্তদন্ত এগিয়ে গেলেন। আমরা তার পিছনে চললুম। ঢিপির শেষ প্রান্তে গিয়ে দেখি কালো লোমশ গরিলার মতো একটা প্রাণী নিচে একটা পাথরে দাঁড়িয়ে দাঁত বের করে গর্জন করছে। আমাদের অবাক করে কর্নেল তার দিকে রিভলভার লক্ষ্য করে বললেন, চুপ করে দাঁড়িয়ে না থাকলে তোমার মুন্ডু উড়ে যাবে। কথাটা বলেই কর্নেল লাফ দিয়ে তার দিকে নেমে গেলেন। আশ্চর্যের ব্যাপার, প্রাণীটাও লাফ দিয়ে আরও নিচে নেমে গেল। কর্নেলের পিছনে আমরা। কর্নেল তার মাথার উপর দিয়ে এক রাউন্ড গুলি ছুড়ে বললেন, এই হতবাগা, চুপ করে দাঁড়া, তারপর ঢাকনা খুলে বেরো। বলে তিনি লাফ দিয়ে তার কাছে গেলেন। প্রাণীটা পালানোর জন্য ঘুরে দাঁড়িয়েছিল। আমাদের অবাক করে কর্নেল তার গলা খামচে ধরে চেন টানার মতো কি একটা টেনে দিলেন, আর খোলসের ভিতর থেকে হাফ প্যান্ট গেঞ্জি পরা একটা লোক বেরিয়ে কর্নেলের পায়ে পড়ল। কর্নেল তাকে সরিয়ে তার খোলসটা তুলে উপর দিকে ধরলেন। তারপর মুখোশের ভেতর থেকে একটা ছোট্ট ব্যাটারি চালিত স্পিকার বের করে বললেন, এটা এক ধরনের জাপানি স্পিকার, এর সঙ্গে গর্জনের টেপ আটা আছে।
গলার কাছে এই দেখুন সুইচ, এটা টিপে ধরলেই প্রচণ্ড গর্জনের আওয়াজ শোনা যাবে। কবছর আগে ঠিক এভাবেই একটা নকল বাঘের রহস্য ফাঁস করেছিলুম। লোকটাকে হালদার মশাই ধরে নিয়ে পিচ রাস্তায় উঠে উঠলেন। ব্রতির মজুমদার গেলেন তার গাড়ি আনতে। ততক্ষণে আলো কমে এসেছে, চারদিকে আবছা কুয়াশা ঘনিয়েছে। কর্নেল বললেন, নাম কি তোর? আগে লালু। তা বাবা লালু, কে তোকে এই কাজের জন্য টাকা দেয়? রাজকুমার সিংহ, তাই না? লোকটা হাউমাউ করে কেঁদে উঠল, বলল, বরাবর এই কাজ আমি করি না হুজুর। যখন সরকারের লোক এই ঢিপি খুঁড়তে আসে তখন আমাকে সাহেব এই কাজ করতে দেন। কিন্তু সরকারি কাজের সময়ে একবার 3 জন লোক মারা গিয়েছিল। কে মেরেছিল তাদের সেটা আমি জানি না হুজুর। তখন আমি কোথায়, সাহেবই বা কোথায়? শুনেছি সাহেবের ঠাকুরদা নাকি এই ঢিপির মালিক ছিল, তাই মনে হয় সে গুন্ডা দলকে দিয়ে খুন খারাপি করিয়েছিল। তাহলে আজ তুই সারাদিন এখানেই ছিলি? হ্যাঁ হুজুর, কিন্তু দুপুরে যখন আমরা এলুম তখন তুই ভয় দেখাসনি কেন? সিং সাহেব বলেছিলেন, যতক্ষণ আমি থাকবো দলে ততক্ষণ তুই চুপ করে থাকবি। হালদার মশাই খিক করে হেসে বললেন, কি কাণ্ড। এই সময় ব্রতিন মজুমদার গাড়ি নিয়ে এলেন। লোকটাকে হালদার মশাই টেনে ধরে পেছনের সিটে উঠলেন। সে মাঝখানে মেঝেই বসে রইল। কর্নেল বললেন, গাড়ি নিয়ে আমরা সোজা থানায় যাব। আশা করি সেখানে রাজকুমার সিংহকে কথা মতো ওসি রাজেশ শর্মা এখনও বসিয়ে রেখেছেন। মিস্টার মজুমদার বললেন, তাহলে যাওয়ার পথে আমরা বাড়ি হয়ে যাব, কারণ আমার সেই লোকটা কি খবর নিয়ে অপেক্ষা করছে জেনে যাওয়া দরকার। এর পরের ঘটনা আরও মজার। কোথাও বিপজ্জনক অ্যাডভেঞ্চারে গিয়ে এমন মজা পাওয়া যাবে জানতুম না। ভোজ রাজার গুপ্তধন পাওয়া যায়নি তা ঠিক, কিন্তু কোনো যুগে ওই মন্দিরে নরবলি হতো তার প্রমাণ সচক্ষে দেখাটা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। এবার মজার কথাটা বলি। থানায় গিয়ে দেখেছিলুম রাজকুমার সিংহ ওসি রাজেশ শর্মার সঙ্গে হাসি মুখে কথা বলছেন। আমাদের সঙ্গে ব্রতিন মজুমদার এবং বিশেষ করে তার পোষা লালু, তাছাড়া গরিলার খোলসটা দেখে তার মুখ তখন একেবারে তুম্ব হয়ে উঠেছিল। তারপর কর্নেলের কথা শোনার পর 2 জন অফিসার আর 1 দঙ্গল কনস্টেবল দ্রুত বেরিয়ে গিয়েছিলেন। আমরা কফি খাচ্ছিলাম। রাজকুমার সিংহ মুখ নিচু করে বসেছিলেন, আর ভোজ রাজার যক্ষরূপী লালুকে পুলিশ হাজতে ঢুকিয়েছিল। এরপর আধ ঘন্টার মধ্যেই পুলিশ অফিসাররা ফিরে এসেছিলেন। তাদের সঙ্গে মিস্টার শ্রী ভার্গব এবং সেই গণেশলাল। মিস্টার শ্রী ভার্গবকে দেখে কর্নেল বলেছিলেন, কে মিস্টার শ্রী ভার্গব? ভোজ রাজার গুপ্তধন আমার সাহায্যে আত্মসাৎ করার ফন্দি কাজে লাগাতে পারলেন না? পারবেন কি করে? রাজকুমার সিংহের পরামর্শে আপনি চমৎকার এক নাটকের অভিনয় করালেন। হালদার বললেন, একটু বুঝাইয়া কন কর্নেল স্যার। কর্নেল বলেছিলেন, খুব সহজ ব্যাপার। রাজকুমার বাবু তার নিজের লোক দিয়ে মিস্টার শ্রী ভার্গবকে কিডন্যাপ করার কেস সাজিয়ে আমার অভিযানকে বন্ধ করে দিতে চেয়েছিলেন, কিন্তু উনি জানতেন না ব্রতিনবাবুকে লেখা হুমকি দেওয়া লাল কালি চিঠির সঙ্গে ট্যুরিস্ট লজে ছুঁড়ে ফেলা লাল কালিতে চিঠির হস্তাক্ষর একজনেরই, এবং সে হস্তাক্ষর রাজকুমার সিংহের। ভোজ রাজার ঢিপিতে নকশা খুলে উনি যখন কিছু কথা নোট করছিলেন তখনই আমার চোখে পড়ে যায় 2টো জিনিস। গুরুত্বপূর্ণ কোনো কথা উনি লাল ডট পেনে লেখেন, আর একই অভ্যেসে হুমকি দেওয়া চিঠি একই ডট পেনে লিখেছিলেন। পুলিশ অফিসাররা নিশ্চয়ই মিস্টার শ্রী ভার্গবের কাছে রাখা ওর ব্যাগটা এনেছেন। খুলে দেখলেই সব বোঝা যাবে। ওসি রাজেশ শর্মা বলছিলেন, দুঃখিত মিস্টার সিংহ, আপনাকে আমাদের গ্রেপ্তার না করে উপায় নেই, কারণ আপনি মিস্টার মজুমদারকে, কর্নেল সাহেবকে হুমকি দিয়ে চিঠি লিখেছিলেন। তাছাড়া তাদের ভয় দেখানোর জন্য একটা লোককে যক্ষ সাজিয়ে পাঠিয়েছিলেন। হালদার মশাই বলেছিলেন, তবে কর্নেল স্যার, হাজাই হোক, ভোজ রাজার মন্দিরে অতগুলান মরার খুলি দেখা আমার এখনো শরীর কাঁপতেছে। ওহ, গুপ্তধনের বদলে কি না মরার খুলি! আমরা সবাই একসঙ্গে হেসে উঠেছিলাম। শুধু রাজকুমার সিংহ মুখ নিচু করে বসেছিলেন।